হ্যালো। হ্যাঁ, জি স্যার বলেন। হ্যাঁ, কারণ আমি রেকর্ডিংটা ক্লিয়ার করে রাখি যাতে এই শুরু হইছে রেকর্ডিং হচ্ছে যাতে কথাবার্তা সুন্দরভাবে বলার চেষ্টা করি এবং যেগুলো বলবো এগুলো যেন বোঝা যায়। তো আমি আজকে স্টার্ট হয়ে গেছে জি হ্যাঁ, আমি এই জাদুর অপশনটা ক্যারিয়ার করছিলাম, যেখান থেকে আমি আজকে আপনাদেরকে বলছি জাদু দেখাবো। তো আলহামদুলিল্লাহ আমি আপনার লোকেশন শিমুল সাহেব, বর্তমানে আপনি কোথায় আছেন বললেন? বর্তমানে আমি মালয়েশিয়াতে আছি। আর এই যে নুরুল আলম সাহেব আপনি কোথায় আছেন? আমি এখন আছি বর্তমানে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা, তার মানে ওই দুই অনেক দূরে। তা আমি আছি বর্তমান বাংলাদেশে। তো আলহামদুলিল্লাহ। তো আজকে আপনি যে ঈশা জয়েন করতে চাইছেন আমাদের সাথে, তো পরে কথা বলবো ক্লাসের শেষে। যেহেতু আমরা ক্লাসটা করব, যে বলতে চাইছি যে আমি ক্যান্ডেলস্টিক সম্পর্কে বলবো এবং ক্যান্ডেলস্টিককে জাদুর মাধ্যমে ক্যান্ডেলস্টিক কেমনে বানায় তা দেখাবো। বিষয়টা অনেক ইন্টারেস্টিং, তাই না? জি স্যার। আমার ওই জাদুর এটা ভিডিও, এখন আমাদের আসবে। আমাদের জাদুর ভিডিওটা দেখছেন? যে ভিডিওটা আমি শেয়ার করছিলাম জাদু, এটা দেখছিলেন আপনি? এটা আমি দেখছি 3 মাস আগে এটা দেখছিলাম যে আপনি কিভাবে আগুনটাকে নেগেটিভ ভাবে আগুনের যে আচ্ছা, ঠিক আছে, টিপ ফি আমানিল্লাহ। আচ্ছা, আমি এখন যেভাবে আসতেছি, যেটা করতে চাইতেছি, দেখেন আমি আপনাকে যেটা বলি সেটা হলো এখানে আমার ছবিটা দেখেন। আমি যেটা বলছি, তো আগে দর্শকের উদ্দেশ্যে দুটো কথা বলে যাই। সম্মানিত ট্রেডারবিন্দু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আপনারা আসসালাম। যে যেখানে যে অবস্থায় বসে কিংবা দাঁড়িয়ে, মোবাইলে কিংবা কম্পিউটারে আমার এই বর্তমান ভিডিওটি দেখছেন, আমি বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত সার্জেন্ট মুস্তাফিজ। আমি আপনাদের জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন, যে যেখানে আছেন। আলহামদুলিল্লাহ। আসুন কথা না বাড়িয়ে আমরা কাজে প্রবেশ করি। আমি আজকে ডিক্লেয়ার দিয়েছিলাম জাদুর মাধ্যমে আমরা ক্যান্ডেলস্টিক বানাবো। এটা কিভাবে বানানো যায়, তো আমরা বিজ্ঞানীদের, যারা বিজ্ঞানী ছিলেন তারা বিভিন্ন কিছু বলছেন। তো আমরা একটা জিনিস দেখবো, আমার হাতে এটা দেখা যায়, এটা কি বলেন? কে দেখেন? বুঝতেছেন এটা কি দেখা যায়? কি এটা? কেছি স্যার। এটা কেচি। গুনতি আছে কেছি। এটা কোনো সন্দেহ আছে যে এটা কেচি? না স্যার, ওকে, না না এটা যদিও কেছি পুরাতন, এটা একটা 100%। কেচি। আমার হাতে এটা আছে একটা, এটা কি দেখা যায় বলেন? এটা তো স্যার বিস্কিটের মতো দেখা যায়। আচ্ছা, এটা ধরেন আমার দেশে বসে গ্রামীণ ভাষায় বলে আলু। কথা বুঝতে আচ্ছা পারছেন? আচ্ছা। হুম, আমাদের গ্রামীণ ভাষায় বলে এটা কি একটা আলু। কথা বোঝা গেছে? জি স্যার। এখন আমার প্রশ্ন হইল, আমরা কথা না বাড়িয়ে কাজে প্রবেশ করবো। আমরা যদি একটা ক্যান্ডেল বানাইতে চাই, তাহলে একটা ক্যান্ডেলের প্রথমে কথা হয় যে পৃথিবীর আল্লাহ যত কিছু বানাইছেন সব কিছু লেজ। কালকে যেমন একটা প্রশ্ন করছিলাম যে ঘোড়ার লেজ কোন দিকে, তো নিচের দিকে। হ্যাঁ, নিচের দিকে। তো আমি কালকের নিচের ভিডিওতে দিকে। বলছি ঘোড়ার লেজ ছিল নিচের দিকে কিন্তু পেছনের দিকে না। এখন ঘোড়ার লেজ কিন্তু একটা, কিন্তু ক্যান্ডেলস্টিকের লেজ কয়টা? দুইটা স্যার। ওকে, দেখেন ক্যান্ডেলস্টিকের লেজটা কিরকম, আমরা এখানে একটু একটু জাস্ট দেখার চেষ্টা করি। এই যে দেখেন, এখানে যদি দেখি, দেখেন আমরা যদি একটা সেল ক্যান্ডেল বানাই, এই যে এইভাবে, এটা, এই যে এটা, এইটা, এই উপরে একটু দিলাম, এই নিচে একটু দিলাম, এটা কি হইলো? এটা কি ক্যান্ডেল? ধরেন আমরা যদি এটা একটা সেল ক্যান্ডেল। এটাকে যদি আমরা ওপেন প্রাইস ধরি, ওপিএন, এই যে এটা যদি ওপেন প্রাইস ধরি, আর এটাকে যদি আমরা ক্লোজ প্রাইস ধরি, এই যে সিএলজেড ক্লোজ, ক্লোজ প্রাইস ধরি, তাহলে এটা একটা সেল ক্যান্ডেল। তার মানে ওপেন থেকে মার্কেটটা প্রথমে ওপেন প্রাইস থেকে উপরের দিকে গেছে, তারপরে আবার এই সূত্র ধরে এখানে আইছে, এখানে লো থেকে আবার সে এই ক্লোজ প্রাইস আইছে। ঘটনা সত্য না? জি তার স্যার। মানে এরকম। তো এখন ক্যান্ডেলের পরিচিতিটা হলো এরকম, এরকম থাকবে, এখানে একটা আর এখানে একটা। আমরা যদি এই ক্যান্ডেলটা একটা জাদুর বলে এখানে স্টাবলিশ করতে চাই, তাহলে কেমন হয়? আমরা না হয় একটু দেখি কথা না বাড়িয়ে, কি বলেন? জি স্যার, অবশ্যই। ওকে, আলহামদুলিল্লাহ। তো আমরা এটা নিছি যে একটা কেচি, একটা আলু নিলাম, এতে তো আর সন্দেহ নাই এই আলুটা আমরা উপরে থেকে ছাড়লাম, এই যে খেলতেছে, এটা তো আর সুতা দিয়ে আটকানো আছে এমন কিছু মনে হয়? না স্যার। ওকে, ডান। না আবার স্যার। এই চাকুটা যে নিছি, এটাও তো আমরা এরকম লাললাম, দেখলাম এটা সুতা দিয়া কোনো কিছু আটকেছে এমন কিছু মনে হয়? না স্যার। না না। দুইটা লাগবে। তো আমি যদি মনে করেন এখন এটাকে একটা ক্যান্ডেলে রূপান্তর করবো, মনে করেন সাপোজ, তো আমি যদি এইখানে এটার এমনি ঢুকাই, সাপোজ এই যে একটু ঢুকাইলাম, তাই না? এটা হুম। ঢুকে রয়েছে না? জি। নাকি এটা মনে হয় যে ঘুরান দিলাম, এটা কি মনে হয় যে এটা কোনো সুতা দিয়ে পেঁচানো আছে এমন কিছু মনে হয়?
না স্যার। না। এখন আমি যদি একটা কাজ করি যে এটাকে যদি আমি হাতুড় দিয়ে বাড়ি দিতে চাই, এটাকে যদি আমরা এখন হাতুড় দিয়ে বাড়ি দিতে চাই তাহলে কি হবে? এটা পড়ে যাবে, তাই তো? ব্যাপারটা এরকম না? জি। জি নাকি স্যার। নাকি সন্দেহ আছে কোনো? না স্যার। না না। কিন্তু যদি অন্য কোনো কার্যক্রম ঘটে তাহলে আমরা কি পাবো এখানে? তাহলে আমরা একটু সে কার্যক্রমটা দেখি। কামরূপ কামা দেবী, আমার দিকে লক্ষ্য রাখবি, যে করিবে হেলা তার স্বপ্নে দেখাবি খেলা। লাখ লাখ ব্যক্তি লাখ, আমার চোখ আর ট্রেডারদের চোখ বাদ দিয়া বাকি সবার চোখে মুখে লাগ। ওকে, ঠিক দেখি না কি লাগে। আছে। আমরা মন্ত্র দিলাম, ঠিক আছে? আমি ফয়সালা পরে দেব। দেখেন এটা এখন, এই যে এখনো কি সন্দেহ আছে যে এটার মধ্যে কোনো সুতা মুতা তো নাই, আছে? না স্যার। ওকে ডান, না আমরা স্যার। এখান থেকে হাতুড় দিয়া বাড়ি দেবো। তাহলে এটা পড়ে যাওয়ার কথা নাকি পড়ে যাওয়ার কথা না? জি। আর করে যদি দেওয়ার কথা। এখানে এখানে একটা কিছু রাইখা বাড়ি দেই তাহলে এটা ডাববে, নাকি ঘটনাটা এরকম? জি স্যার। হুম আর হুম। এখানে বাড়ি দিলে তো আর এটা ডাববে না, ডাববে? না স্যার। এই নতুন যে ভর্তি এই হয়েছেন প্রেসারে নিচে পড়ে যাবে। পড়ে যাবে, আপনি কি বলেন? এই যে এ- এটা দেখা যাবে আর কি, নিচে প্রেসারে নিচে পড়ে যাবে। ওকে ডান, আমরা দেখি আনফর্চুনেটলি কি হয় ঘটনাটা। ওকে, আমরা বাড়ি দেই। এই যে দেখেন, এই যে বাড়ি দিলাম, জি স্যার। এই যে দেখা যায় তো নাকি? ওকে, ফুল স্ক্রিন। এখানে নি, এবার এবার ক্লিয়ার দেখা যায়, তাই তো? জি জি জি। এই দেখেন বাড়ি দিতেছি, কি বাড়ির শব্দ পাওয়া যায়? জি। বাড়ির শব্দ পাওয়া যায়? অটোমেটিক এটা ভিতরে ঢুকতেছে স্যার, ভিতরে ঢুকতেছে স্যার। এটা কি মানে বাড়ির শব্দ পাইছেন? এই যে হ্যাঁ হ্যাঁ। এই যে ভিতর দিয়ে মাল বেরিয়ে গেছে, দেখা যায়? জি। অর্থাৎ জি স্যার। উপরে এই যে এখানের উপরে একটু লেজ আছে, আবার এই যে লেজ বেরিয়েছে, দেখছেন? আর জি। এটা ক্যান্ডেলের নিচে বডি। আসছে। তার মানে কি একটা ক্যান্ডেল এস্টাবলিশ হয়েছে না হয় নাই? হয়েছে স্যার। আমি কি হয়েছে এখানে স্যার। কোনো কিছু করছি? এখানে আমি কি করছি বলেন? আমি কোনো মানে কোনো ধরনের কোনো কিছুর ব্যবহার করছি? এখন দেখেন দুইটা জিনিস লাগে, ক্যান্ডেলের লেজ কেন দুইটা এটা বুঝছেন আজকের ক্লাসে? ক্যান্ডেল স্টিকের লেজ একটা না কেন ঘোরার মতো, দুইটা কেন এটা বুঝছেন তো? জি। উপর থেকে যদি এটা গাণিতিকভাবে যদি মনে করেন যে উপর থেকে যদি কাউকে প্রেসার দেওয়া হয় তাহলে সেই প্রেসারের নিচে যদি কিছু না থাকে এটা ডাবার কথা ছিল, কিন্তু এটা এটা আজকে যেটা দেখলেন এটা কি দেখলেন? ডেবে গেছে। এটা অর্থাৎ হুম। বাড়ি দেওয়ার সাথে অর্থাৎ বিজ্ঞানীরা বলছেন স্থির বস্তুর উপরে যদি কোনো কিছুকে যদি প্রেসার দেওয়া হয়, স্থির বস্তু যদি স্থির থাকে তাহলে সেই বস্তু স্থির থাকবে, আর প্রেসারের কারণে ওই জিনিসটা নিচে নেমে যাবে যাকে প্রেসার দেওয়া হচ্ছে। তাহলে এখানে প্রেসার দেওয়া হচ্ছে এই এটা কেসিকে। কেচিকে, আর এটা কিন্তু স্থির এই বস্তু, যে ওর কোনো লড়াচড়া নাই। এখন আনস্ক্রিন। শূন্যে না। থাকুক আর মাটিতে থাকুক, স্থির বস্তু স্থিরই, ও তো আর কোথাও নেই। আমরা এখানে প্রেসার দিছি। এটা আহ, যদি আপনারা জাদু মনে করেন না, এটা বিজ্ঞানী নিউটনের সূত্রের প্রথম সূত্র। স্থির বস্তুকে যদি আমরা স্থির রাখা উপরে কোনো কিছু দিয়ে যদি প্রেসার দেওয়া হয় স্থির বস্তু স্থির থাকবে। তাহলে টেডার প্যানেলে আমাদের কি করে? এটা রাইখা স্থির রাইখা বাকিটা আমাদের উপরে থেকে চাপ দেয়, 90% নিচে যায়। হাতুরটা পায় কই? প্রশ্নটা ওই জায়গায় থাকতে পারে, নোয়াখাইলা প্যাসের মতো। হাতুরটা তারা, আমি যদি যখন ডাইনে গেছি এবং আমি যখন নিচে নামবো তখন উপরের যে আছে আমার 90 ডিগ্রির যে ক্যান্ডেলগুলো, ওই 90 ডিগ্রি ক্যান্ডেলগুলো এখানে বারবার দেয়। এখন ক্যান্ডেলে আপনি বলবেন যে প্রেশার কতটা দেয়, তা বুঝবো কোথায়? কতটা বাড়ি দিল এখানে সেটা বুঝবো কেমনে? এটা আপনার প্রশ্ন থাকতে পারে। যদি নাও থাকে আমি প্রশ্ন হুম। করে দিলাম, এটা বুঝে নেবেন। এটার প্রশ্ন হলো এই জায়গায় দেখেন, আমরা ক্যান্ডেল স্টিকে যাই। আমরা যদি ক্যান্ডেলে যাই, আমার একটা জিনিস দেখেন, এই যে এই জায়গা থেকে দেখবেন এটা কি লেখা? টাইম। জি। এটা কি লেখা? ওপেন টাইম। পয়েন্ট। এটা কি লেখা উঠছে? ওপেন প্রাইস। এটা কি লেখা উঠছে? হাই। এটা কি? ল। এটা কি? ক্লোজ। আর এটা কি? এটা ভলিউম। এখন বলেন, এই যে আমাদের ক্যান্ডেল স্টিকের মধ্যে ওপেন, হাই, লো, তারিখ এবং ক্লোজ আছে, তার মধ্যে ভলিউম কথাটা কত ভয়াবহ এবং কত শক্তিশালী, যে কারণে ওই জায়গায় সে স্থান পাইছে। আমার কথা কি বুঝাইতে পারছি? ভলিউম কথাটা কত ভয়াবহ। জি স্যার। ওই জায়গাটুকের মধ্যে হাই, লো, ওপেন, ক্লোজ স্থান পাইছে, সেখানে ভলিউমটা স্থান পাওয়ার কোনো কথা ছিল? অথচ বাঙালি ট্রেডার আমরা যারা আছি, খয়রাতি টাইপ যারা আমরা, বুঝি টুঝি না, তারা কিন্তু ওই ভলিউম জিনিসটা কি জীবনে কোনোদিন কল্পনা আইডেন্টিফাই কোনো কিছুই করিনি। অথচ ওইখানে এটা স্থান পেল আল্লাহর হস্তে, কোনো ধরনের কাজ না ছাড়া। স্যার, কাজ তো এইভাবে অবশ্যই আছে। এই যে বাড়ি দেয়, সে যে ঘুরে একটা করে বাড়ি দেয়, ওখানে দেখবেন ওই যে ট্রেডার প্যানেলে তাকালে দেখবেন যে এরকম টাপ 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 করে না, করে না? বাড়ে কমে জি। বারে কমে ওই জায়গাটা, এটাকে ভলিউম বলে। এটা দেখেন এক একটা ক্যান্ডেলের ভলিউম কত, মানে কতটা প্রেসার তাকে দেওয়া হয়েছে উপর থেকে, যে কারণে এটার একটা নিচে লেজ বেরিয়েছে।
আর উপরের লেজ তো আছেই, বডি এটা বডি, এই যে এটা বডি, তাই না? ঘটনাটা তো এরকম। জি। বডি, জি আমি তো স্যার। এটারে যাইতে ভিতরে ঢুকাই না, এথানি কি আমি যাইতে ঢুকাইছি? না, এটা প্রেসারে না ঢুকছে। না। এটা কঠিন প্রেসারে ঢুকছে, এটা এখন বাইর করা সম্ভব না। এই যে আমি টানতাছি অনেক জোরে, এই যে আমার হাতে রক ওই যে দেন রক, এই যে কেমন দেখছেন কতটা অনেক জোরে প্রেশার লাগতেছে। প্রেসার দিছি, তাও এটা বাইরে না। তার মানে কেমন প্রেসারে এটা ঢুকে গেছে, যেটা নিচে পড়ে যাওয়ার কথা ছিল যায় নাই। তাহলে ওইখানে কি পরিমাণ প্রেসার দেয় আপনি দেখেন। এই যে একটা ক্যান্ডেল, এটার ভলিউম কত, 6499। কি বুঝলেন? এত প্রেসারে বাড়ি দিছে, তাহলে পরের ক্যান্ডেলটা কি হবে বলেন, উপরে উঠবে না? জি, এখানে অনেক প্রেসার ক্রিয়েট করা আছে অলরেডি। তাহলে এটা উপরে উঠবে না? উঠবে না, এই যে উঠছে নাকি? উঠে নাই, এই যে ক্যান্ডেলটা, উঠছে উঠছে, জি জি। মানে বুঝতে পারছি। এটা হ্যাঁ, এখন বলবেন যে এই প্রেসারে আমার এটার প্রেসার কতটুকু আছে। এটা দেখেন 3000, 3000 কত 57, 3157। 3157। আর এটার প্রেসার কত, এটার প্রেসার কত 6499। তাহলে কার প্রেসার বেশি, বামেরটা বেশি না ডানেরটা বেশি, কি বুঝলেন? বামেরটা বেশি। তাহলে আমাদের এই যে বামেরটা। জাদুর মাধ্যমে আজকে যে ক্লাসটা আপনাদেরকে আমি দেখালাম, দুইজন মানুষ আমার এখানে আছেন, আপনারা বলেন আমি আপনাদেরকে কোনো ভাওতা কিছু দেখাইছি নাকি লিগ্যাল কোনো কিছু আপনাকে দেখাইছি, বলেন আপনি। হ্যাঁ স্যার, এটা লিগ্যাল লিগ্যাল না না, এখানে প্র্যাকটিক্যাল। সায়েন্সের বিষয়টা দেখাইছেন, যেটা আমরা মানে আমরা স্বচক্ষে যেটা না দেখতে পারি, সেই জিনিসটা আপনি একটা গাণিতিক ভাবে দেখাইছেন, যেটা আমাদের চিন্তা আপনার ধারণা থেকে পাল্টে দিয়েছে। 4D ক্যালকুলেশনে যখন আমি যাব তখন আমি আপনাদের বলছি, দেখেন আমি আমি বলছি যে মানুষ, এই যে দেখেন এটাও আমি বলে গেছি, দেখেন এটা এই যে 4 ডাইমেনশন, এটা কি 4 মাত্রা, চতুর্দিকে 4টা মাত্রা না, 4টা কোণা। জি। আমি যদি এটাকে একটা মাত্রা ডাউন করে দিই, তাহলে এনে কয় মাত্রা হইলো, 3 মাত্রা হইলো। এটা একটা পিরামিডের মতো, এই দেখছেন তিন কোণা। এই কোণা যত, এই কোণায় 3টা কোণা সমান, এটা যদি আমরা গুলতি দেই, এমনি যদি ঘুরে, তাহলে এটা বড় হবে কিন্তু এটা ছোট হবে। এখন ওই বাবা সুইং, যে এই যে এটা হলো বাবা এবং মাদার সুইং, আমার স্টুডেন্টরা জানে, আপনি তো স্টুডেন্ট না, আপনি বুঝছেন এটা বাবা সুইং, আর এটা হলো ছেলে মেয়ে সুইং। তাহলে বাবা সুইং যদি বড় হয়, তাহলে মার্কেটটা যেই ডাইরেকশনে আছে সেই ডাইরেকশনেই তো যাবে, নাকি অন্য ডাইরেকশনে যাইতে পারবে? না স্যার। গত গত সপ্তাহের অ্যানালাইসিস করার আগে, অ্যানালাইসিস করতে আমি দেইনি আপনাকে, বলছি অ্যানালাইসিস করতে হবে না, আমাদের যে ভেতরের শক্তি কত ভয়াবহ, কতটুকু বড়, এবং মাপযোগ করে আপনি কি বলছেন, বাবা নিচের দিকে বেশি, বড়। না বলেন নাই? জি বলছি স্যার। সেটা কি আমি বলছিলাম? আপনি না বলছেন। স্যার, আমি বলছি। তাহলে আমি আমি বলছি কি, তাহলে কি হবে, কোনো কিচ্ছু দরকার নেই, কোনো অ্যানালাইসিস লাগবে না, মার্কেট ওপেন হয়ে নিচে চলে যাবে, কোনো কথা লাগবে না। তো মার্কেট ওপেন হয়ে পরে সব থেকে নিচে গেছে নাকি উপরে গেছে? আসছে আসছে স্যার। নিচে আসছে। নিচে। তাহলে এখানে আমরা যে আজকে যে মানে বাস্তবে দেখলাম, একদম রানিং ক্যান্ডেলের উপরে দেখলাম যে প্রেসার এতটা বেশি ছিল, যে প্রেসারে আমি যাকে প্রেসার দিচ্ছি তার চেয়ে যদি আমার প্রেসার বেশি হয়, আমি উপরের দিকে ফল্ট করব। কথা পরিষ্কার বুঝতে পারছেন সবাই? জি। এত বড় একটা ভলিউম, সেটা কিন্তু আমরা কেউ জানি না। এখন বলবেন স্যার এই ভলিউমের থেকে এইটা প্রেসার বড়, এখন তখন আমাকে বামে আসতে হবে, যে এই যে আমি তখন এই জায়গায় যাব, যে তখন আমার এটা থেকে এইটা বড়, এটার উপরের দিকে বেশি গেছে, আর এটার দিকে কম আসছে, আবার এটা থেকে এইটা, আবার এটা থেকে, তখন আমার এই লোয়ার পয়েন্ট থেকে এই হায়ার পয়েন্ট পর্যন্ত, তখন আমার গাণিতিকভাবে আমাদের এই জিনিসটা পরে আমার দেখতে হবে যে আমার টোটাল প্রেসার কত। মানে একটা প্রেসার দিয়ে তো আপনি আর ক্যান্ডেলস্টিক বের করে ফেলতে পারবেন না, পারবেন? না স্যার। আমি একটা অনুমান করার ধারণা দিলাম যে এত বড় একটা প্রেসার এখানে ক্যারিয়েট হচ্ছে, পৃথিবীর মানুষের কোনো এটা নিয়ে ধারণাই নেই, ধান্দাও নেই, চিন্তাও নেই, সেটা বোঝানোর জন্য একদম গাণিতিক ব্যাখ্যা দিয়ে, বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে, বিভিন্ন স্টাইলে আমি আমার মন থেকে, আমি বিজ্ঞানীও না, কিছুই না, বুঝিও না, আমি আমার মনের মতো করে আপনাদের বুঝাইছি। আজকে আপনারা হয়তো 2 জন দেখতেছেন, কালকে হয়তো 2000 লোক দেখবে আমার এই কথা। কথা পরিষ্কার সবাই? জি স্যার। এখন ইনশাল্লাহ। এই যে শফিকুল সাহেব, আপনি নতুন, আপনার চিনিও না, বিদেশ থেকে আপনি আমার সাথে জয়েন করছেন, আর উনিও বিদেশে থাকেন, উনিও এখানে জয়েন করছেন, আপনি দুজনই বিদেশি লোক। আর দেশীয় লোকেরা এই ফরেক্সটাকে বা এটাকে যারা করেন, তারা আমাকে যারা চেনেন, ভিউ করেন, কত হাজার লোক দেখে, আমরা একটু দেখবো যে মনে করেন এখানে যারা আমাকে দেখতে চায়, এখানে ধরেন একটা জিনিস আমি আপনাদেরকে বলি, কেউ এখানে আসেন নাই, তারা সবাই নিজে নিজেই শিখে যাবেন, কোনো সমস্যা নেই। এটা এমনই এক মানে আজগুবি জিনিস, যেটা শিখে যাবেন, দেখবেন, সবই বুঝবেন, কিন্তু কেন পারবেন না এটা আমি একটু পরে বলতেছি। আমি যে চন্দ্র সূর্যের এই ফয়সালা দিছি, ডিসিপ্লিনটা কিরকম আমি দেখিয়েছি আমার ভিডিওতে। আচ্ছা, এই যে 4D ক্যালকুলেশন আমরা দেখিয়েছি, তারপরে মূলত এই যে আমরা এই যে সচক্ষে যা দেখি তা দেখেন, এখানে আমি দেখিয়েছি যে কেন আমরা চোখে তা দেখি, তা গাণিতিকভাবে উল্টে যায় কেন। দেখেন এখানে ওটা দেখতে চান, যে এখানেও দেখেন যে বিষয়টা কি, এখানে আমরা যেটা দেখি সেটা কি দেখুন,
বলেন। এটা আছে একরকম, কিন্তু মাঝখানে একটা আমাদের সামনে পর্দা দিয়ে দিছে, মানে এই আচ্ছা, জিনিসটা উল্টে গেছে আমাদের সামনে। উল্টে গেছে, বুঝছেন কেসটা? দেখেন, এই পর্দাটা সরাই লইলো, এখন দেখেন আরেকটা অন্য ফিচার দেখেন, এই ফিচারটা দেখেন আছে কিরকম, আপনি দেখেন। এবার বুঝতে পারছেন সবাই, দুজনে বুঝছেন? জি স্যার। আচ্ছা, এই পর্দাটা আমাদের সামনে তারা দিয়ে রাখছে, যেটা আমি আর আপনি দেখি না। 4D ক্যালকুলেশনে যেটা আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে বা বোঝানো হয়েছে বা আমরা দেখেছি, এটা অনেকটাই মানে আমাদের সাথে জালিয়াতি করা হয়েছে। জালিয়াতির যে মডেল আমি আপনাদেরকে দেখাইছি, আরও দেখাবো, কোনো সমস্যা নেই। আমি স্ট্রেটলি এটা তো আজকে জাস্ট একটা দেখানোর কথা, সেক্ষেত্রে আমি একটু বাইরে গেলাম আর কি, নিজের থেকে বাইরে যাওয়ার কথা না, আমি একটু বাইরে গেলাম। আর আরেকটা এখন যেটা দেখাচ্ছি সেটা একটু দেখার চেষ্টা করুন, কারণ পায়ে যাবেন। কারণ দেখি, এই যে বিজ্ঞানের যে ফ্যাক্টরা দেখছেন, আমি বলছি আমি গবেষণা করছি, এই যে আমি যে এটা রেজাল্ট দিছি যে আমি $100 দিয়া $1000 বানাবো 2 দিনে, গবেষণা করছি, ডিক্লার দিছি বিস্তারিত। এই যে এই লিঙ্কে গেলে দেখা যাবে যে অ্যানালাইসিস কেমন, আমি অ্যানালাইসিস করছি, ডিক্লার দিছি, 100% হয়েছে, না বুঝলে পারার কথা না। কথা বুঝছেন? তো এত কিছুর পরে আমরা এই জিনিসটা যেটা দেখতেছিলাম, এটা গেল কোথায়? এতক্ষণ পাইলাম না, এটা পাই না কে? আচ্ছা, গোল্ডের দাম আমি যেটা বলতে চাচ্ছি, 1 মিনিট, এটা এতক্ষণও এখানে আসতেছে না কেন? এই গেল এটা, এইটা নয়, এই ক্যালকুলেশনই জরুরি। এই নেটে ভালো সমস্যা করতেছে, বুঝছেন? আচ্ছা, সমস্যা কি আর ভালো হয়? সমস্যা তো অনেক বড়, এতক্ষণ লাগে যদি একটা জিনিস দেখাইতে, তাহলে আর আমাদের জীবন কেমনে চলবো বলেন? একটা জিনিস দেখাইতে গিয়ে এতগুলো। এই যে আমি 3 ধরনের অ্যানালাইসিসের উপরে, এই যে গোল্ড আর ডলার দিয়ে দিছি, আর এই যে জিবিপি আর ইউরোর, এটার উপরে অ্যানালাইসিস করছি, তিনটাই এখানে আছে, ট্রেডিং আছে। অ্যানালাইসিস 1%ও কম হয় নাই গবেষণায়, অ্যানালাইসিস 1% 1% কম হবে তাও হয় না ইনশাআল্লাহ। ওইখানে একটা দেখাইলাম, এখানে একটা দেখাইলাম। এটা রিসেন্টলি যেগুলো এই 4D ক্যালকুলেশনে আসছে আসলে, ফুটে উঠছে। আচ্ছা, এখন 4 ডাইমেনশনের যে এই যে জগৎটা, এই যে দেখেন, এই কেসটা দেখেন, এই ভিডিওটা ধরেন, আমি একটা ভিডিও দেখে এটা, এই যে এই ভিডিওটা কতজন লোকে দেখছে বলেন তো, এখানে কতজন লোকে দেখছে বলেন? 5400। পাঁচ 5400। 5400 লোকে যদি আমার ভিডিও দেখে, তাহলে আপনি বুঝতেছেন যে আমি যে একটা কথা বলি, 200 লোক আমার এই কথাটা পরে শোনে, এনে বিষয়টা হলো তারা শিখে যেতে চায়, অটোমেটিক শিখে যাবে। কথা বুঝছেন? তারা কি করবে, সবাই আল্লাহর হস্তে শিখে যাবে এবং দেখে দেখেই শিখে যাবে। কিন্তু দেখেন, এই জিনিসটা, এই যে আমার এইটার উপরে এই যে যে রবটটা দেখতেছেন, এই রবটটা আমার বানাইতে অনেক দিন সময় লাগছে এবং এটা অনেক কাঠখড় পুড়তে হয়েছে। এই রবটটা ছাড়া এই নিখুঁত ক্যালকুলেশনের যোগ বিয়োগ করে মার্কেটকে আইডেন্টিফাই করা কারো দ্বারা সম্ভব নয়। এটা আমি ডিক্লেয়ার দিয়ে বলেছি, যদি কেউ পারেন ম্যানুয়ালি করতে, কারণ আমাকে দেখাইবেন সে সময় হয়তো আমি পাবো না, কারণ আমার এটা বুঝতেই 4 বছর 5 বছর চলে গেছে, এটা এটা ক্যালকুলেশন আইডেন্টিফাই করতে। তারপরে গিয়ে রবট টবট বানাইছি, তারপরে গিয়ে এটা এখন বুঝছে 100% যে পৃথিবীর বুকে কেউ পারে না। এই কথাটা তো আমরা দুইজনে সবাই জানতাম, এই ক্লাসে যারা দুইজন জয়েন করছি, না জানেন নাই? জি স্যার। দুইটা জি ভিডিও স্যার। আমি দেখিয়েছি, ওখানে যদি 100%-এর 0.001% কম থাকতো, তাহলে কেউ না কেউ আমারে মন্দ বলতো। ওই 5000 লোকের মধ্যে, 5000 লোকের মধ্যে মন্দ বলতো না যে এই মুস্তাফা এফএক্স একটা মিথ্যা কথা বলছে? না বলতো না বলেন? অবশ্যই স্যার। কি শফিকুল সাহেব, কথা ঠিক বলছি না? হ্যাঁ জি স্যার, আপনি কনফিউশন ছিলেন বিধায় আপনি এটা বলতে পারছেন, আর কেউ আপনার এই ভুলটা ধরতে পারে না। যেহেতু ঘটনা ঘটছে, না ঘটলে তো বলতেই পারতো, নাকি বলতে পারতো না জি, বলেন? অবশ্যই বলতো, হ্যাঁ। না হলে তো অবশ্যই বলতো স্যার। অবশ্যই বলতো, আমাকে এভাবে ছেড়ে দিত না কেউ। 5000 লোক এনে একটা দুইটা লোক না, কিন্তু এখানে ভালো লোকও আছে, শয়তানও আছে, ক্রিমিনাল আছে, ভদ্র আছে, হাফেজ আছে, মানে বহু ধরনের লোক আছে। কারণ আমি ট্রেনিং যখন দিয়েছি তখন দেখছি যে হাফেজ আছে, সেখানে ইঞ্জিনিয়ার আছে, তারপরে বড় বড় কোম্পানির মালিক আছে, এমডি সাহেব আছেন, ম্যানেজার আছেন, ডাক্তার আছিলেন। কথা বুঝছেন? অনেক ধরনের লোকই আমার বায়োডাটা, আমার আইডিতে বায়োডাটা পাঠিয়েছেন, আমি দেখেছি। তারা সবাই এখানে আছেন, তারা দেখছেন। তো আমি যদি ভুল বলতাম তাহলে, কারণ মানে ফরেক্স যে 100% যাবে কোথায় কেউ বলতে পারে না, এ কথা কিন্তু ইতিপূর্বে অবসান ঘটছে, না ঘটে নাই?
করছে স্যার। 5,000 লোক দেখছে মানে কি এই পৃথিবীর অনেক লোকই দেখছে তাইলে, না খারাপ করলাম? তারা তো কপি করে অন্য জায়গায় বলছেন, শুনছেন, গল্প করছেন, কবিতা করছেন, তারা এখানে লাইক দেন নাই, এখানে আসেন নাই, সেটা তো আমার ফ্যাক্টর না। আমি তো এখানে টাকাও পাবো না, কোনো কিছুই না। আমি যেদিন পারফেক্টলি পারবো, যেদিন আমি আমার স্টুডেন্টদের নিয়ে আমি যখন ট্রেডিং এ প্রবেশ করব, তখন অটোমেটিক্যালি পৃথিবী আমাকে আলাদাভাবে আবার চিনবে। ঘটনা সত্য না মিথ্যা শিমুল সাহেব বলেন? সত- হ্যাঁ জি স্যার, ফিয়ার বলেন। আপনাকে চিনার জন্য ব্যক্তি অবশ্যই তৈরি হয়ে যাবে আস্তে আস্তে। অটো অটো আপনি চিনবেন। আপনার কার্যক্রম খেলা আমার, চালিয়ে যান। হ্যাঁ, আমার না চেনা বা ওরকম না, আমার আমি আমার কাজ করতেছি, অনেক দিন ধরে করতেছি, পারি না, কিন্তু আমি তো চেষ্টা কম করতেছি না। আল্লাহ পাক তো দেখতেছেন আমি কতটা চেষ্টা করতেছি, কথা ঠিক না? এখন যেদিন পারবো সেদিন হ্যাঁ জি স্যার। অটোমেটিক্যালি ওই আল্লাহ পাকই আমাকে ফয়সালা করে দিবেন, কে দেখবে কে দেখবে না। তো এটা নিয়ে টেনশন নাই, সবাই দেখছেন ভালো ছিল। তো আজকে শিমুল সাহেব আপনি প্রথমে বলেন, আজকে যে আমাদের জাদু বা বিজ্ঞান বা একটা ক্যান্ডেল স্টিকটা কেন দুটা ল্যাস, বা ক্যান্ডেল স্টিকটা কেমনে মানে জাদুর মাধ্যমে আমরা দেখাইলাম বোঝার জন্য আসলে কিভাবে ক্যারিয়েট হয়। এর আগে আমার অনেক ভিডিও ছিল, আজকের ভিডিওটা আপনি এর আগে ফরেক্স করেন যতদিন ধরে আপনার ক্যারিয়ারে আপনি এটা কি দেখছেন, কি বুঝলেন, কি ধরনের ফাইজলামি করলাম নাকি ভালো কিছু করলাম, আপনি জাতির জন্য দুইটা কথা বলে যান। আপনি এখানে আমাদেরকে যেটা আমরা দেখি সেটা হলো আমাদের চিন্তা আপনাকে আপনি একটু চেঞ্জ করে দিচ্ছেন, যে আমরা সচক্ষে যেটা দেখি, যেটা চিন্তা ভাবনা করি, সেটা আপনি গাণিতিক ভাবে আপনি এখানে বিচার বিশ্লেষণ করে আমাদেরকে ব্যাখ্যা করে দেখাইছেন, যেটার মাধ্যমে আমরা বাস্তবটা দেখতে পারি। যেমন আপনি উদাহরণস্বরূপ যে একটা কেসির সাথে আলুটাকে যেরকম ভাবে উপস্থাপনা করছেন, যে আমাদের ধারণা ছিল যেটা পড়ে যাবে, কিন্তু সেটা অটোমেটিক ভিতর চলে গেছে। সেম ফরেক্স মার্কেটে একটা ক্যান্ডেল স্টিকের নিচে যে শ্যাডোটা কিসের জন্য এটা ক্রিয়েট হয়। হ্যাঁ আমি যেমন আগে আমি নিজে ভাবতাম যে এখানে বায়ার এবং সেলারের খেলাখানে এখানে আমার কি হয়েছে, সুইং ট্রেড যদি আমি যেটা করি, যে মার্কেটে একটা সুইং লেভেল আসার পরে সেখানে সেলারটা অনেক অ্যাক্টিভ হয়ে গেছে, হুম। যার কারণে মার্কেটটা ক্রাশ করতেছে। এর বাইরে আপনি যে জিনিসটা দেখালেন, যে এর ভিতরে যে গাণিতিক সূত্র দেখালেন, এটা স্যার আমি আপনার কাছে এই প্রথমই দেখতে পেলাম। আমি যেটা আগে মনে করতাম যে সেলার বায়ার, এর বাইরে আপনি আমাকে যে জিনিসটা দেখাইলেন, এটা আমি সুবিচার সারপ্রাইজ আপনার এই বিষয়টা দেখে। আলহামদুলিল্লাহ, আপনার কথা শুনে ভালো লাগলো। জাতি আপনার কথা স্মরণ রাখবেন, যে কয়জনই দেখবেন তারা আপনাকে খুঁজে বের করবে কে এই শিমুল। ছবি আছে আপনার, আইডিতে নাম আছে, তারা হয়তো সার্চ দিয়ে আপনাকে কোনো না কোনো সময় বের করে দেখতে চাইবেন। আর এই যে এখানে যে আমি যেটা দেখাইছি, আপনিও যদি একটা ঘরে চাকু দিয়ে চাকুর উপরে আলুটা রেখে উপর থেকে বাড়ি দেন, এর ফয়সালা আপনি নিজে চোখে দেখতে পারবেন। আমি এখানে জাদুতে কোনো কিছুই ব্যবহার করি নাই, কোনো টেকনিক, কোনো মেডিসিন, কোনো কিছু না। জাস্ট একটা ফরেক্স নিয়ে যেহেতু আমার এত বছরের গবেষণা, এই গবেষণায় আসলে নিচে যে ক্যান্ডেল কিভাবে ক্যারিয়েট হয়, তার ল্যাজ হয় কেন, ল্যাজ হয়ে আবার উপরের দিকে ওঠে, এই সেই অনেক গল্প কবিতা আমার আছে। কারণ একটা ক্যান্ডেলের ভিতরে সুইং আছে 10টা, আমি দেখিয়েছি আমার ক্লাসে। নুরাম সাহেব, কটা সুইং আছে একটা ক্যান্ডেলে? একটা ক্যান্ডেলে তো 10টা সুইং উপরে আছে স্যার। উপরে আছে, আপনি দেখছেন মানে 10টা পর্যন্ত আপনি ক্লাসে পাইছেন না পান নাই? জি স্যার। জি তো জি, আমি 10টা পর্যন্ত 10টা পাওয়া গেছে। পর্যন্ত হাতে কলমে তাদেরকে দেখিয়েছি একটা ক্যান্ডেলের ভিতরে। তো 10টা সুইং ক্যারিয়েট করলে তাকে এখানে কি পরিমাণ পাওয়ার ব্যবহার করতে হয়, কিভাবে সেই লেন্সগুলো মানে চলে, ড্রোন ক্যামেরা যদি দেখি ড্রোন কিভাবে উড়ে, তার মানে সে অনেকগুলো ফ্যানের মাধ্যমে সে উপরে উঠে যায়, ব্যাপারটা এরকম না? তো এখানে অনেকগুলো ফ্যান আছে, এই যে ভলিউম দেখলেন না, এবার দেখবেন যে 1 মিনিট, 5 মিনিট, তারপরে এই সবগুলোর ভলিউম যদি মিলান, আইসা দেখবেন 1 ঘন্টায় আইসা দেখবেন ভলিউম মিলছে না। কেন মিলবে না ভাই? তাহলে আমরা যদি বডিগুলোর এরকম মাপি 1 ঘন্টা এরকম, তো নুরাল সাহেব আপনি ক্লাস দেখছেন আমার, তো আমরা যদি জি স্যার। বডিগুলো মাপছি এক সপ্তাহ, আমরা এর দেখছি কি লিগেলে একরকম, আর কাল্পনিক অর্থাৎ এক সপ্তাহে যে কাল্পনিকে ক্যান্ডেলটা বলছে আরেক রকম হয়ে গেছে। বেশ কম কারণ হয়ে যায়। কাল্পনিকে যখন ব্যাসকম হয়ে গেছে, এই ব্যাসকমটা যদি বেশি হয়, তাহলে বোমের মতো বাস্ট হয়ে উপরে উঠে গেছে, তার মানে মার্কেট উপরে গেছে গা। যদি কম হয়, তাহলে মার্কেট ওপেন থেকে ওই হাই থেকে মানে আপার যতটুকু উঠছিল গতকালকে বা যেই ক্যান্ডেলটায় মাপছি, সেখান থেকে ততটুকু কম গেছে, তারপরে মার্কেটটা নিচে নেমে গেছে। আমরা হাতে কলমে তাকে দেখিয়েছি। আপনি আজকে নতুন, হয়তো আপনি দেখেন না আমার ভিডিওগুলো, প্রত্যেকটা দেখলে ওই মানে এই সম্পর্কে আমি ডিটেলস দেখিয়েছি। ইনশাল্লাহ আমি কিছু দেখেছি, আর বাকিগুলো দেখে নিব। আমি সবাইকে দেখিয়েছি। আসলে যত যাই কিছু করেন, মূলত আমার এই দীর্ঘ 10 বছরের যে সাধনা, যে আমি একটা রোবট বানিয়েছি, ক্যালকুলেটর রোবট, এই রোবটটা সারা পৃথিবীতে কারোই ফরেক্স করা সম্ভব না। সে যত চেতা, যত শিক্ষিত, যত কিছুই হোক না কেন। কারণ তাকে নিঃশ্বাসের যে ফয়সালাটা, আপনি যদি নিঃশ্বাস নিতে পান আবার নিঃশ্বাস বের করেন, এই দুইটা তো আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বন্ধ করে দিলেই কিন্তু শেষ না, শেষ না।
জি স্যার, শেষ। যদি শেষ হ্যাঁ হয়ে দম যায়, শেষ, বন্ধ দম করে শেষ, দিলে। তাহলে এই গ্যাপগুলো হচ্ছে দম। একটা আপার গ্যাপ নামে আর একটা লোয়ার গ্যাপ ওঠে, একটা ভিতর থেকে বাইরে আর একটা বাইরে থেকে ভিতরে যায়। এই যে নিঃশ্বাস, ওইখান থেকে একটা ছিদ্র মতন। আমি কয়েকটা ভিডিওতে কয়েকটা স্টাইলে কয়েকটা ধরনে আমি জাতিকে বোঝানোর চেষ্টা করছি যে ফরেক্স মার্কেটটা বা ইন্টারন্যাশনালি এই আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কেমনে বাড়ে বা কেমনে কমে, এর মূল রহস্য কি, এই রহস্যের পিছনে লুকাই আছে কি কোনো সেন্ড্রিক কোনো ধরনের ক্যাডার নাকি। আমি দেখছি যে না, এখানে আসলেই লুকায় রয়েছে এক গোপন বিশ্ব ম্যাথ, যেটা মানুষের ধরাছোঁয়ার বাইরে। কেন দেখেন, আল্লাহ আবিষ্কার করছেন অঙ্ক, মানুষকে শিখিয়েছেন নাম্বার 1 2 3 4 5 6 7 8 9, তাহলে মানুষ 9টা পর্যন্ত পাইছে নাম্বার, এরপরে কিন্তু পায় নাই। আমি 9 দিয়ে একটা ঘড়ি দেখিয়েছিলাম, আপনি 9-এর ঘড়িটা দেখছিলেন না নরম সাহেব, যে জি স্যার। চতুর্দিকে 9 মানে পৃথিবীটা কন্ট্রোল করে 9, ওভারঅল পৃথিবী কন্ট্রোল করে 9। আমরা যদি 9-এর সামনে যেতে চাই তাহলে আমরা একটা যে কোনো কিছু যোগ লাগাইতে পারবো, 11 হবে, 10 হবে, 12 হবে, হ্যান না ত্যান না এরকম। আমি যদি আবার বামের দিকে আসি, কোনো শূন্য লাগাইতে পারবো না। আমি যদি ডিজিটাল ভাবে 1 এবং 9, 1 হলো প্রথম সংখ্যা, লাস্ট হলো 9, দুইজনের যদি যোগ করি তাহলে ফলাফল কত আসে নলম সাহেব? 19। 9 যোগ করলে 18 স্যার। 1 আর 9 যোগ করলে কত হয়? 10। 10 নাকি? জি স্যার। নো, হ্যাঁ 10। 1 আর 9 যদি আমি একত্রে করে দেখতে চাই তাইলে কত হবে? আমি দুইটারে একত্রে দেখলাম, মাঝখানে পর্দা উঠাই দিলাম আমি, তাহলে কত হবে? আলাদা হয়ে যাবে স্যার। 1 আর 9 তার মানে কি 19 হবে, পর্দা মাঝখানে উঠাই দিলে কিছু নাই। 1 আর 9 হলে কত জি জি, হবে? 19। অঙ্কে সোজা হতে হবে, অঙ্ক বুঝতে হবে। এখন দেখেন, আমি আপনাকে বোঝার জন্য বলছি, ক্লাসটা 2-1 মিনিট, কত মিনিট হয়েছে, বেশিক্ষণ হয় না, হালকা। তাই আমি বলতে চাই, দেখেন 1 এবং 9 আল্লাহ আমাদের শিক্ষা দিয়েছেন। আমরা যদি 1 এবং 9-কে দেখি তাহলে আমরা যে সংখ্যাটা পাই তাতে পাই আমরা 10, ওই একটা শূন্য তখন লাগে, কথাটা বুঝছেন? আর যদি এর মাঝখান থেকে পর্দা উঠিয়ে দিই তাহলে আমরা পাই 19। এই 19 দিয়ে কি হবে আপনার কথা থেকে? 19-এর ফয়সালা অনেক জায়গায় আছে, কিন্তু আমি শুধু বোঝার সাথে বলবো। আমরা যখন কোরআন শরীফ পড়ি বা ব্যবহার করি বা আমরা জানি, কোরআন শরীফ শুরু হয়েছে আলিফ দিয়ে, আলিফ লাম মিম জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, ঘটনা সত্য। জি সর্বশেষ স্কুল হচ্ছে সিন, সর্বশেষ অক্ষর সূরা নাসের, মিনাল জিন্নাতি ওয়ান নাস, কত পরিষ্কার। আমি যদি প্রথম অক্ষরটা নেই আর শেষ অক্ষরটা নেই তাহলে দুইটাতে হয় বে এবং সিন, মানে বাস। বাস মানে কি? যথেষ্ট বা এনাফ। মহান আল্লাহ পাক বলছেন আমি যা দিছি মানুষের জন্য এইখানে যথেষ্ট, এর বেশি আর মানুষের লাগবে না। হোক না বিজ্ঞান, হোক না কাটিসি, হোক না গবেষণা, হোক না দার্শনিক, অ্যাস্ট্রোলজি, বায়োলজি, যা কিছু দরকার আল্লাহ বলছেন এখানে দিছি, কোট করে দিছেন। এখন বে যখন নিলামি তাহলে ওইটা তো কোনো কোরআন শরীফের অংশই না। আলিফলাম থেকে কোরআন শরীফের অঙ্ক, কারণ কোড থেকে শুরু হয়েছে। আলিফলাম হচ্ছে একটা কোড, কম্পিউটারে একটা কোড যেমন থাকে, আলিফলাম হচ্ছে একটা কোড। আলিফলাম মিম 3টা অক্ষর, এর মিনিং কোনো কিছু নেই, এটা হচ্ছে আল্লাহ কোড দিছেন। আরো অন্য সূরাতে দেখবেন 2টা আছে, হামিম অমুক তমুক এমনি সামনে সামসাম, এগুলো হলো আল্লাহ পাকের কোড। এই কোডে, প্রথম কোডে আল্লাহ বলতে চাইছেন কি জানেন? আমি পৃথিবীতে যা কিছু সৃষ্টি করছি সব 3 অক্ষরের নাম, যেগুলো সব হইলো 3 অক্ষরের নামকরণ করা হয়েছে, এবং সবগুলো গুরুত্বপূর্ণ বস্তুর নামই 3 অক্ষরে করা হয়েছে। উদাহরণ হিসেবে যদি নিতে চান, আকাশ পাতাল, বেহেশত দোজক, বিবাহ বিচ্ছেদ, কবর, সমুদ্র, মানুষ, কথাটা বুঝতে পারছেন? এগুলো সব 3 অক্ষরের নাম, এমনি এমনি হয় নাই, কোনো এক মাস্টার প্ল্যানের কারণে হয়েছে। কথাটা বোঝার চেষ্টা করেন। তাহলে কোডিং এর এই ফয়সালা। এখন বিসমিল্লাহির রহমানির রহিম এর ফয়সালা কি? আমি যদি বিসমিল্লাহ থেকে বে থেকে মিম পর্যন্ত যাই, আমি এখানে 19টা হরফ পাবো। যদি কেউ থাকেন আমার লিখে দেওয়া লাগবে না, এই যে দেখেন, তারপর আপনার আমি 2টা অক্ষর লিখে এভাবে গুনে দেখবেন, কারো যদি মনে করেন সন্দেহ থাকে। এই যে এই যে এই যে বে, এই যে সিন, এই যে মিম, হ্যাঁ এই যে বে, এমন দেখেন বে, সিন, মিম, এই যে আলিফ, ঠিক আছে, এই যে, কথা বুঝে গেছে? এই যে আমি বোঝার স্বার্থে এতটুকু দেখালাম। এভাবে বিসমিল্লাহির রহমানির পুরা সংখ্যাটাকে যদি আপনি লিখেন এবং দেখেন, সেখানে 19টা অক্ষর পাবেন। এটা এমনি এমনি হয় নাই, কিছু কারণ আছে। কথা পরিষ্কার, সবাই বুঝতে পারছেন? এই দুইজন অন্তত। জি আচ্ছা, স্যার। এই কারণের জি স্যার। পিছনে কারণের গাণিতিক ব্যাখ্যা কি, আমাদের ফরেক্সের কাজ কি, কেন লাগবে, এই কথাটা আপনাদের প্রশ্ন থাকতেই পারে। আমি আমার ইতিপূর্বে মানে অনেক ভিডিওতে আধ্যাত্মিক এই কথাগুলো বলে গেছি। দেখেন, প্রথমে বলছি যে, আমি আপনাদেরকে বলছি যে সূরা ফাতিহা, আমরা যারা মুসলমান নামাজ পড়ি 5 ওয়াক্ত, সূরা ফাতিহা এমনই একটা সূরা যারা প্রত্যেক রাকাতেই এটাকে পড়া লাগে, পাঠ করা লাগে। ঘটনা সত্য না মিথ্যা? জি স্যার, সত্য। আপনি জি কি স্যার বলেন? সত্য। যদি হয় তাহলে জি স্যার সত্য স্যার। আল্লাহ পাক যখন কোরআন নাজিল করলেন, তখন তখন কিন্তু এই
কি বলে এটাকে, এই আলহামদুলিল্লাহ সূরাটা প্রথমে নাজিল করতে ভুলে গেছেন নাকি? এরকম কিছু মনে হয় আপনার কাছে? না স্যার, তাহলে না, না একমত আছি স্যার। অবশ্যই। তাহলে এই সূরাটা নাজিল করছেন গিয়া পঞ্চমবার, 5 নম্বর সূরা যখন নাজিল করেন তখন এটা। তাহলে প্রথম সূরা কি? ইকরা। ওখানে আয়াত আছে কয়টা? 5টা আয়াত আছে। কথা জি পরিষ্কার স্যার, বুঝতে পারছেন? আয়াত আছে কয়টা? 5টা। 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 তো এমনি একরা পড়ো, তারপরে সূরাটার নামই কি? কলম। তারপরে যে সূরাটা নাজিল করছে তার নাম কলম। ওখানে পড়তে বলছে, দ্বিতীয়বারে কি বলছে? লিখতে বলছে। কলম দিয়ে লিখবে না? জি এখানে আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন আমাদেরকে, আমরা এটা বুঝি। মনে করে যে আমরা এটা বোঝার চেষ্টা করি যে আল্লাহ প্রথমে বলছেন পড়তে, পড়ো তোমার প্রভুর নামে, নাকি এরকম কিছু? তো সেখানে জি স্যার, 5টা আয়াত অবশ্যই। আছে। তারপরের আয়াতটাই হচ্ছে কলম। সূরা কলম নাজিল করলেন তারপরে। যদি আমরা মূল ব্যাখ্যায় যাই, তাহলে আমরা যদি আল্লাহর নামে পড়ি, পড়ার পরে কি করতে হবে? আমাকে লিখতে হবে, না লিখলে লিখতে হবে হবে। না। কথাটা এরকম। তাহলে 5 নম্বর সূরাতে যাই, আলহামদুলিল্লাহ নাজিল না করলে আল্লাহ পারতেন। এখন এই 5-এর মহম্মা অনেক বড়। আমি কয়েকবারই বলছি, দেখেন আল্লাহ লিখতে লাগে 5টা অক্ষর, ALLAH। ঘটনা সত্য কিনা দেখেন আপনারা। এই যে দেখেন, আপনারা এখানে বোঝার চেষ্টা করেন, দেখেন এই ভয়াবহতা দেখেন। এই যে আল্লাহ লিখতে কতটুকু লাগে? ALL, এটা কি? এ, তারপরে কি এটা? এইচ, তাই তো নাকি? জি হুম। জি এই যে এখন জি আল্লাহ যে স্যার। সব গুরুত্বপূর্ণ বস্তুর নাম 3 অক্ষর রাখছেন, তার মূলত কারণ হইলো আল্লাহর প্রথম নামে 3টার মানে কি? এই ALL অল মানে কি? সবকিছু। সব অল, কিছু। সব। আল্লাহ নাম লিখতে গেলে সব, তার মানে তিনি বলতে চাইছেন এই মহাজাগতিক তুমি যা কিছুই দেখো, তখন এই সবাইকে বলছো অল আর ইনভাইটেড। সমস্ত লোকেরে, সমস্ত ইনসান, জিন, মানব, সকল কিছুকে আল্লাহ বলছেন তুমি আসো এবং দেখো আমার মতন একটা কিছু করতে পারো নাকি? পারা সম্ভব না। তার গাণিতিক ব্যাখ্যা এরকম। কয়েকদিন আগে আমি একটা ভিডিও দেখলাম, ডিএনএ কোষ আবিষ্কার করতে গেছে যিনি এখন নোবেল পাইলেন, 2 বিলিয়ন কোড এর ভিতরে লেখা। তিনি বলে গেছেন যে গড ইজ পাওয়ারফুল, গড একজন আছে, ক্যারিয়েটর একজন আছে। তিনি ওখানে তার ওটাতে নামকরণ করছেন যে ক্যারিয়েটর একজন আছে। যদি নাই থাকে আল্লাহ লিখতে কেন এই অল, অল কেন এখানে আসবে? তারপরে আবার গিয়ে আইছে, এই ওই 2 অক্ষর এখানে যখন আইছে, আল্লাহ বলছেন আমি যা কিছু সৃষ্টি করছি সব জোড়ায় জোড়ায়, এই প্রথম দিয়া এই আর আছে না এনে, নাকি? জি এখন জি সবকিছু স্যার। আল্লাহ সৃষ্টি করছেন কি? জোড়ায় জোড়ায়। এখন দেখেন, আকাশ, জোড়া কি? আকাশ আর পাতাল, মেয়ে এবং ছেলে, যোগ এবং বিয়োগ, পূরণ এবং ভাগ, সম্মিলিত। চোখ 2টা, কান 2টা, হাত এবং পাও, এগুলো জোড়া। এখন মুখের জোড়া কোথায়? কোন মুখের তো জোড়া নাই, 2 মুখের ঠোঁট। জোড়া আছে 2 ঠোঁট। তাহলে নাকের জোড়া কোথায়? 2 ছিদ্র। কথা পরিষ্কার বুঝছেন? জি মূত্রথলির জি ওদিকে স্যার। যাবেন, ওখানে 2টা ছিদ্র আছে। পানি, মূত্রথলি দিয়ে পানি বের হয় 2 ধরনের, একটা তরল আর একটা ঘন। ঘটনা সত্য না মিথ্যা? বুঝে দেখেন। জি স্যার। জি স্যার। মানে অবিশ্বাস করার কোনো কিছু নেই, অত্যন্ত গাণিতিক ফর্মুলায় এই মানে জিনিসটা করা। তো ওইখান থেকে ফরেক্সের কাজটা কি? আপনাদের প্রশ্ন থাকতেই পারে। দেখেন ফরেক্সটা কেন, আমি যে 5টা পেয়ারে দেখিয়েছি যে আমার এই যে ফরেক্স দেখেন, এখানে দেখেন তাদের যে মিডিলটা এই যে 1 2 3 4 5, ডানে 5টা, এই যে দেখেন 1 2 3 4 5, বামে 5টা। তার মানে বুঝেন কিছু? কেন এখানে এই পেয়ারটা এখানে আনছেন? এতটুকু কেন হয়েছে? 360 ডিগ্রিতে পৃথিবী ঘুরে, ফরেক্স 360 ডিগ্রিতে ঘুরে। তাহলে দেখেন এখানে 90 ডিগ্রি বামে যায় না, তারপরে এটা ঘুরে। ঘূর্ণায়ন চক্রে ফরেক্স ঘুরে কেমনে তা আমি আপনাদেরকে দেখিয়েছি। এই এই বিভিন্নভাবে আমি দেখিয়েছি। দেখেন কোথায় দেখিয়েছি এটা, এই যে ক্যান্ডেলস্টিকের নমুনা, এটা আমি দেখিয়েছি না? এই ক্যান্ডেলস্টিকটা কিভাবে হয়, এই যে দেখছেন, এটা উপরে যেরকম নিচেও এরকম ঘুরে গেলে একই স্টাইল হবে। এটা আমি দেখিয়েছি। এই যে গ্যাপ আছে, এই যে গ্যাপ, এটা গ্যাপ, এই যে জায়গা দেখিয়েছি কোথা দিয়ে এটা মুভিং করে। ঠিক আছে, আমি সেটা দেখিয়েছি। আবার এটাও দেখিয়েছি, এই যে গাণিতিক যে ফর্মুলা, এখানে অনেক কিছু দেখিয়েছি। আচ্ছা, তারপরে যেটা দেখেছে, কোনটা দেখাতেছিলাম এখন বলেন তো, ভুলে গেছি। এই যে ঘুরে যে। আচ্ছা, ওই যে ঘূর্ণায়ন চক্র, সেটা আমি আপনাদেরকে দেখাইতে আবার তো কত দূরে যাইতে হবে কে জানে। হ্যাঁ, এটা আমি আপনাদের একটু দেখাই দিতে হবে, না দেখলে আপনারা এই এই জাদু দেখার পরে আপনাদের মানে সমস্যা হবে। কারণ ফরেক্সে সাধারণভাবে আর আপনারা যাইতে পারবেন না। এই আমার ক্লাস করার পরে বা আমার ক্লাস যারা দেখবে, তারা অবশ্যই মনে করেন নিজেকে মানে গুটিয়ে ফেলতে হবে এই জগৎ থেকে। কারণ এই জগতে যদি আপনি থাকেন, আর যদি আপনি এই জগতের লিগ্যাল ফয়সালা চোখে আর আজও পর্যন্ত কারো কাছে না দিকে থাকেন, কাকে আপনি মেন্টর মানবেন বলেন? মেন্টর তো কাউকে মানতে হবে, ব্যাপারটা তো এরকম। এখন আমি কারে অবশ্যই স্যার। মেন্টর মানবো? এখন তো সব তো হইলো আমার মতো ধান্দাবাজ, খালি দেখায় একটা, 2টা অ্যাকাউন্ট করছি, $1000 $1000,
প্রতিদিন সকালে একটাতে বাই নেই, একটাতে সেল নেই, নেওয়ার পরে কি হয়, দিন শেষে আমার যে কোনো একটাতে লাভ হয়। কথা পরিষ্কার বুঝছেন? লাভ এটা শো করে। আমি লাভেরটা শো করি, আর আর আমি বন্ধেরটা দেখাই না, প্রতিদিন আমার লাভই হয়। কিন্তু আমি যখন ট্রেনিং করি, ট্রেনিং করার পরে আমি যখন ইনভেস্ট করি তখন আর আমার লাভ হয় না, হেও লাভ দেখাইতে পারে না। পারে? না না। পারে না। তাহলে মানে ঘটনাটা অনেক কঠিন এবং অনেকই শক্ত, যে আমরা যারা স্ক্যাম করার চেষ্টা করি, স্ক্যাম করব না। আমার আমার কাছে হইলো যে উনি আল্লাহ আমাকে যদি সাহায্য করেন, ঠিক আছে, তাহলে আমি অবশ্যই, কত দূরে আছে এটা, অবশ্যই আমি কামিয়াব হব। আর না পারলে ওই 2-1 টাকা মেরে খেয়ে পৃথিবীতে কিছু করা যাব না। আচ্ছা, যেটা এখন গেল সাপোর্ট রেজিস্ট্যান্স দেখাইলাম, এটা গেল কোথায়? এটা আমি একদিন ভিডিওতে দেখাইছিলাম না, মার্কেট জি কিভাবে স্যার। কিভাবে ফয়সালা করে। জি। এই যে নয়ের ফয়সালা তো দেখছিলেন, কোথায় দেখাইলাম, আবার গেল গা কোথায়, এটা জায়গা কে, এটা কোন দুনিয়ায় এলাম আমি? হ্যাঁ, কিরে ভাই? স্যার আপনি আপনি যে ভিডিওগুলো পাবলিশ করছেন এই ওখানে যে যদি যান তাহলে আপনি যদি এই উপরের যে সিনটা মনে থাকে তাহলে আপনি ভালোভাবে দেখতে পারবেন। হ্যাঁ বুঝছি, আমি বলি, এই যে নয়, এটা দেখছেন নয়, এই নয়ের ফয়সালা দিয়ে টাইম পুরা করা, এটার আমি বুঝাইছি। এই যে এটা কত, 9 যোগ 9 কত, 9 দুগুণে 18, মানে 9 যোগ 9 18, 18 18 রে 9 দিয়ে ভাগ দিলে কত হয়? 3 নং 9 18, 3 9 3 3 9 দিয়ে ভাগ দিলে কত হয়? 3 3 3 নং 3। 18 তার 3 মানে 3, তার মানে এইখানে 3 আসলে মার্কেট কয়টা বাজবে? 3টা বাজবে। কথা বোঝা 3টা গেছে? বাজবে। হ্যাঁ, কথা বুঝছেন? তাহলে এইখানে আসলে কত বাজবে? এইখানে আসলে এই যে 9, 99/9 কত হয়? 10 11 12 99/9 ক্যালকুলেটর দিয়ে দেখেন, এই ক্যালকুলেটর দেন আপনি, 99 99 ভাগ ভাগ 9 কত হয়? 9 11। এখানে কত আসবে? 11টা বাজবে না এখানে আসলে? 11টা বাজবে। 11 আচ্ছা, ওই 10 উপরে 11টা দেখেন কত, এই যে 99 প্লাস 9, ওই যে উপরে কত? 99 প্লাস 9 প্লাস 9 ভাগ প্লাস 9, এবার 108 ভাগ 9 কত হয়? 12টা। 12টা। তার মানে বুঝছেন, এর প্রত্যেকটা এটা দেওয়া টাইমদের আছে। সাথে মিলা গেছে। হ্যাঁ, মিলা যাবে, এটা ওইভাবেই করানো হয়েছে। কথাটা বুঝতে পারছেন? তো আপনি করেন না যে এই 9 হইলো রাজত্ব করে, এই যে কিছু একটা দেখাই গেলাম, বলে গেলাম, তো এই জায়গাটায় আমরা যেটা করলাম এটা তো এখন আইলো না, এটা কেন আইলো না, এটা তো আমরা ভিডিওটা দেখাইছি। এটা অনেক নিচে স্যার। ওই যে স্যার ওই যে ঘুরে যে জিগজ্যাগ প্যাটার্ন তৈরি করে হ্যাঁ ওইটা। হ্যাঁ হ্যাঁ, ওইটা ওটা তো আসছিল, জিগজ্যাগ প্যাটার্ন এটা তৈরি আছে করবে অনেক না? নিচে আর। অনেক নিচে থাকবো, এটা কি জন্য গায়েব হয়ে গেল, এত দূরে গেল অনেক কেমনে আসে? নিচে। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। তাহলে আপনি দেখছেন তো এটা, যে কিভাবে মার্কেট ঘুরে 360 ডিগ্রিতে ঠিকই মার্কেট ঘুরতেছে, অথচ প্যাটার্ন তৈরি হইতেছে জিগজ্যাগ। কথা ভয়াবহ না জি, নাকি? জি। এটা তো আমি এটা দেখিয়েছি। বাইরে একটু দেখাই দেন। বাইরে একটু বাইরে দেখাই যে দেন একটু। দেখামো, তো আমি এটা তো খুঁজতেছিলাম যে ভাই, যে মার্কেট তো ঘুরে, কিন্তু আসলে মার্কেট কেন জিগজ্যাগ প্যাটার্ন সৃষ্টি করে, এটা পৃথিবীর মানুষ এখনো দেখে নাই, এটা বোঝে না, মনে করতেছে যে মার্কেট বুঝি ওই সেলার আর বায়ার নিয়ে আছে, বল দাও। একটা কথা আমি বলে যাই, ধরেন ফরেক্স মার্কেটের সাথে বা এই আমাদের ট্রেডার প্যানেলের সাথে বিশ্ব ব্যাংক বা কোন ব্যাংকের লিঙ্ক আপ আছে বলেন তো কেউ? এই দুইজনের মধ্যে একজন কোনো লিঙ্ক আপ আছে? কোনো লিংক আপ নাই স্যার ব্যাংকের সাথে। তাহলে এই বায়ার আর সেলার আমি এখানে আনতাজে এটা কোত্থেকে কে এই গাঁজাখড়ি টাইপ আজগুবি শরীফের গল্পের মতো এনে নিয়ে এলো কেটা, তো আমার বলেন তো, এটা বুঝিয়ে দিল, যেখানে ডিগ্রিকে গ্রিডলাইনকে গায়েব করে দিয়ে পিপস ধরে দিয়ে আপনার মাথা নষ্ট করে দিল, এটা মূল্য। অথচ এটা গ্রিডলাইন পৃথিবীর সমস্ত লোকের মাথাটা খাই ফেললো, বিজ্ঞানীদের, মানে আমেরিকা থেকে এখানে বিমানে গুল্লি মারলে এই আমার বাসায় ইয়ে পড়বো, এত হাই টেকনোলজি তার, সেই ফরেক্স বাইর করতে পারে না। বুঝেন আপনি কে লিগা? অর্থাৎ আপনি যাইবেন এখান থেকে কুমিল্লা, আপনাকে বলা হয়েছে গাড়ি দিছে দুইটা, একটা যাবো কুমিল্লা, নোয়াখালী, বরিশাল, এই এই যে এই যে এই যে দেন, এই যে এই যে আসছে স্যার। এই দেখেন এটা, এটা ভিডিওটা দেখেন, দেখেন কিভাবে জিগজ্যাগ প্যাটার্ন তৈরি করে। হুম। আমরা সাধারণত দেখি মার্কেট উপরে উঠে নিচে নামে, কিন্তু মার্কেট ঘুরে মূলত। ওকে, উপরে নিচ্ছে মানে আমরা যেটা সাইডের হিসেবে চিনি যে এরকম মার্কেট চলমান। ওকে, আমরা যেটা দেখতে চাইছি এটা বুঝাইলাম, একটা মার্কেটের দাগ এখান থেকে শুরু হয়েছে, তো ওপেন থেকে শুরু হয়েছে, আর একটা হায়ার থেকে শুরু হয়েছে, হায়ার ডাইমেনশন থেকে। কথা বুঝতে পারছেন? ওই যে আমি জি। বলছিলাম হাই থেকে কম যাবে বা বেশি যাবে, আর একটা হচ্ছে ওপেনিং থেকে। দুইটা ধরনের স্টাইলে মার্কেটটা এখানে দেখাইছে, কারণ পেয়ার করতে হলে তো দুই স্টাইল লাগবে, একভাবে তো হবে না। কথা পরিষ্কার বুঝতে পারছেন? জি। তো গাণিতিক এই ফেকরা, তো এই গাণিতিক ফেকরা আজকে আপনি দেখলেন, যারা দুইজনে দেখছেন, আর এর সাথে যারা আছে তারাও দেখবে গাণিতিক ফেকরাটা কেমন।
তো গাণিতিক ফ্যাকরা এবার যে দেখলো ওই যে নতুন যে আছেন শিমুল সাহেব, উনি একটু বলুক তো কি দেখলেন এই গাণিতিক ফ্যাকরায়, কি বুঝলেন আপনার এতদিন ফরেক্স ক্যারিয়ারে, বলেন। আপনার এখানে স্ক্রিনে যেটা দেখা হচ্ছে যে মার্কেট চলমান, মার্কেট একই জায়গা থেকে মার্কেট চলতেছে, কিন্তু মার্কেটের সেন্টিমেন্ট এটা আপনি পেয়ারটা একক জায়গা থেকে একক জায়গায় দিক নির্দেশন নিতেছে, কিন্তু মার্কেটটা এক ধরনের আর কি চলমান একটা অ্যালগরিদমের ভিতরে চলতেছে। তাহলে আমরা যে সেলার আর বায়ার ওই যে যত ধরনের টেকনিক যত ধরনের কিছু আসিল, এগুলো কি কোনো কিছু এখানে ফাংশন করে বলে আপনার মনে হয়? ব্যক্তিগতভাবে মন থেকে বলবেন, কোনো বানিয়ে কথা বলবেন না, না বললেন নাই জাতি শুনবে, আমার নামে মিথ্যা বলেন, কোনো কথা নেই, অসুবিধা নেই, বলেন। এখন ফরেক্স লাইভে যারা শুরুতে আসে তারা ব্যক্তিগত ইউটিউব গুলাতে সাপোর্ট করে, আর যার মাধ্যমে আসে সে প্রমোট করে। তো শুরুতে আমাদের যেটা শেখানো হয় আমরা সেটাই নিয়ে নিই, কারণ এর ভিতরে যারা ডিপলি চিন্তা করে, এটা নিয়ে যারা গবেষণা করে, এটার ভিতরে যারা মন স্থির নিয়ে কাজ করে, তারা এর ব্যাখ্যাটা তার সত্যি বলতে বের করতে পারবে। এর আগ পর্যন্ত তারা মুখে শুনে যাবে যেটা বাইরের আর সেলারের ভিতর চলে। আমাদেরকে ওইভাবে শেখানো হয়েছে, দেখানো হয়েছে, আমরাও শিখছি ওইভাবে, দেখছি ওইভাবে। ওকে, এতক্ষণ শিমুল সাহেব বলছেন। আমার আজকে আর বেশিক্ষণ কথা বলবো না, এ কারণে যে এই বিষয়টা বুঝাইতে গেলে একটু লেকচার বক্তৃতা কোনো কিছুই আমি না দিই, কারণ আমি ওই পার্টটা দেখিয়েছি আসলে কেমন এই মার্কেটটা। খালি আলু দিয়েই আপনার সাথে মনে করেন আমি, আলু একটা এমন তরকারি যেটা পৃথিবীর সব জায়গায় কাজে লাগে, এই গল্প আমি এখানে আনি নাই, আনছি আমি না তাকে স্যার। ওইখানে অন্য একটা কানেকশন, আমার যে ফরেক্স মার্কেটের যে আমার যে ক্যান্ডেল নিয়ে গবেষণা, আমি ক্যান্ডেলে আসলে কি পাইলাম, কোথা থেকে পাইলাম, কেন পাইলাম, এটা কোরআনের কোথায় আছে, কিভাবে আসলো, কোথা থেকে এলো, বিস্তারিত গভীর থেকে গভীর গবেষণা করতে যাইয়া তারপরে আমি কিছুই খুঁজে পাই না। আমি মহাসমুদ্রের কোন তলায় আছি আমি নিজেই জানি না। তারপরেও আমি সমুদ্রের এই বিশাল সমুদ্রে কি পামো জানি না। এটা একটা মাকড়াসার জালের মতো। মাকড়াসার জাল এমন একটা ফয়সালা, এমন একটা নেট, এমন একটা মানে কি বলে ফাঁদ। এই ফাঁদ হইলো দুর্বলরা ওখানে গিয়া শেষ, আর সবলরা জাল ছিঁড়ে বেরিয়ে যায়। এবার যদি মাকড়াসার জালের বলেন যে টিকটিকি তুমি মাকড়াসার জালে যাও, টিকটিকি কি ওই জালে আটকে রাখতে পারবে? না স্যার, আবার পারবেন। ওই জালের ভিতরে মশা যদি পাঠা যায়, মশা যাও, মশা আর মাছি যে কি করে জালে আটকে থাকে, হয় ওই মাকড়সায় গিয়ে ওইটা খায়, তার খাবার ওখান থেকে খায়, টিকটিকি খায়, এ খায়, অনেক খায়। মাগার ওই আমরা যারা দুর্বল, যারা বুঝি না, কম টাকা, ছোট 100 200 500 1000 2000 5000 ডলার আপনি মনে করতে পারেন অনেক টাকা দিচ্ছেন ভাই, 5000 টাকা কোনো টাকার মধ্যে পড়ে না এই ফরেক্স মার্কেটে। কথা সত্য নাকি মিথ্যা শিমুল সাহেব? জি স্যার, সত্য। জি স্যার, 5000 টাকা সত্য। কোনো টাকার মধ্যে পড়েই না। কথা বুঝছেন? আমার বাংলাদেশে আসলে এটা 6 লাখ টাকা হয়ে যায়, এখানে 5,000 টাকা কিছুই না। একটা ট্রেড নিলে আমি যদি $100 দিয়ে একটা ট্রেড নেই গবেষণা করে, তাতে যদি $1000 হয়, পিন পয়েন্ট হিট করে, এক পিপস উপরেও যেতে পারে নাই, এক পয়েন্ট উপরে যেতে পারে নাই, সেখান থেকে নেমে গেছে, গবেষণায় আমাকে ফলাফল দিয়েছেন। পৃথিবীতে যদি নোবেল দেয়া লাগে তাহলে হয়তো বা আল্লাহ যদি রহমত করে তাহলে আমার নামে দিতে হবে। প্রথম কে এটা আবিষ্কার করছে, এক পয়েন্ট কেন এদিক সেদিক হলো না, সে অগ্রিম ডিক্লার দিয়ে কিভাবে বলল। তার মানে গণিতে এটা চলে। কথা পরিষ্কার বুঝতে পারছেন দুজনে? এটাই প্রুভ করে স্যার, মার্কেট গাণিতিক ক্যালকুলেশনে চলে। আমি আজকে যেটা দেখালাম আপনাদের বুঝাইলাম, এর আগে আমি ক্লাস নিয়েছি, অঙ্ক করেছি। আমি এর আগের ক্লাসগুলোতে অঙ্ক করে ম্যাথমেটিক্যালি আমি দেখিয়েছি, যোগ করে দেখিয়েছি, বিয়োগ করে দেখিয়েছি, পূরণ করে দেখিয়েছি, সবভাবে আমি আপনাদেরকে দেখিয়েছি, না দেখাই নাই? জি স্যার, অবশ্যই দেখেছি। সেই দেখানোর ভিতরে তো এটা যে গাণিতে চলে, এর ভিতরে কার কোনো সন্দেহ না থাকলেও আমার কোনো সন্দেহ নেই, কারণ আমি এটাকে আমার অন্তরের চোখ দিয়ে দেখছি, যেখানে গণিতের ফয়সালা অনেক, এবং সেই গণিতটা এত নিখুঁত এবং এত যেটা আমি কালকে ন্যানো ক্যালকুলেশন এটাকে ডিক্লেয়ার দিতে আমি বাধ্য হয়েছি, যে এই ন্যানো ক্যালকুলেশন মানুষের বোঝার বাইরে। কারণ আপনি 1 ঘন্টারে 60 ভাগ করবেন, 1 সেকেন্ড, 1 সেকেন্ডে স্টপ আসারা ভাগ বার করছে, ওটা কি সেকেন্ড কালকে দেখলাম সার্চ দিয়া, সেন্টি সেকেন্ড। সেন্টি সেকেন্ড। 10,000 10,000 আর কি। 10,000, এই সেন্টি সেকেন্ডে 10,000 ভাগ করছে, আবার সেন্টি সেকেন্ডে 10,000 ভাগ করছে, 1 সেন্টি সেকেন্ডে 10,000 ভাগ করছে। সেটা কোথায় চলে? আণবিক ঘড়িতে। তা কোথায়? সে স্যাটেলাইটে। আমাকে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন স্যাটেলাইট সম্পর্কে লেখাপড়া করতে। আমি গ্লোবাল নিয়ে পড়ালেখা করেছি, দেশ থেকে বিদেশে, আমেরিকাতে। আমার সুযোগ হয়েছে, আল্লাহ তৌফিক দিয়েছেন, আমি পড়ছি। যদিও ওখানে গেছি অন্য কাজে, তারপরে কোর্স করছি, লেখাপড়া করছি, বাংলাদেশে এসে পড়ছি। আমি মিলিটারিতে এই বিষয় নিয়ে টিচিং দিছি বিভিন্ন সময়, কখন আমার গুল্লি মারতে হবে, কখন রাত্রে আমাকে আগামী 15 তারিখে আমার একটা দল টহলে যাবে, তো শত্রু এলাকায় ঢুকবে, যদি চাঁদের আলো থাকে আমার দল গেলে তো দূর থেকে দেখা যাবে, তখন আমি আইডেন্টিফাই করতে পারছি এবং লোককে শিখাইছি কয়টার সময় চাঁদের আলো থাকবে না, অন্ধকার থাকবে, গুটগুটে অন্ধকার, আমার লোকগুলো সেখান থেকে হাইটে যাবে, যাতে
শত্রু এলাকায় পৌঁছাতে পারে, শত্রু বুঝতে না পারে। কথাটা পরিষ্কার বুঝছেন? সেজন্য কখন চাঁদের আলো কম থাকবে, কখন চাঁদের আলো বেশি থাকবে, চাঁদ কখন কতক্ষণ উদিত থাকবে, সূর্য কয়টার সময় উঠবে, কয়টার সময় নামবে, এটা জিপিএসে পরিষ্কারভাবে বলতে পারে। কেন? গাণিতিকভাবে এটা ফিক্স আপ চলে। কথা বুঝতে পারছেন? এটা ফিক্স। এই ইউনিভার্স, আমি এই যে সূর্য কিভাবে চলে, চন্দ্র কিভাবে চলে, এদের যে ঘূর্ণায়ন চক্র, আমি বলছি না এটা ফিক্স। আর এই মহা ইউনিভার্সের একটা টোটাল বিন্দু পয়েন্ট তো লাগবো। আমি আপনাকে একটা জিনিস বলি, দেখেন, এটা যদি হয়, আপনি দেখেন, মনে করেন এইটা এটা হইলো আমাদের সৌরজগৎ। কথা বুঝছেন? এখানে বিভিন্ন জি ইয়েতে জি। এইখানে বলছেন আরেকটা আছে, এই আমাদের একটা মিল্কি ওয়ে, এটার নাম কি, ধরেন আরেকটা গ্যালাক্সি, এরকম আরেকটা গ্লাক্সি। গ্যালাক্সি, এরকম এটা সূর্য, এইটা চন্দ্র, এইখানে মনে করেন পৃথিবী আছে। হ্যাঁ, তো পৃথিবী কেমনে ঘুরে, সূর্য কেমনে, আমি এটা দেখিয়েছি। তো এই বিভিন্ন গ্যালাক্সি নিয়ে একটা বিশাল জগৎ, তাই না? এখন আমার প্রশ্ন হইল, কোনো বিজ্ঞানী কি চিন্তা করছে আজও পর্যন্ত যে এই বিশাল সৌরজগতের মিডিল পয়েন্ট কোনটা, অর্থাৎ কেন্দ্রবিন্দু কোথায়, বলেন? কেউ চিন্তা করছে আজকে পর্যন্ত? এটা নিয়ে কেউ গবেষণা করার চেষ্টা করছে? এই মহাবিশ্বের এত বড়, এর একটা তো কেন্দ্রবিন্দু আছে না, নাইগা? জি স্যার, অবশ্যই হ্যাঁ আছে। অবশ্যই। এই কেন্দ্রটা কোথায়, কে এটা বলবে? তো আমি গবেষণা করে বুঝি না, বিজ্ঞানীও না, আমি দেখলাম এই মহাবিশ্ব, এই ইউনিভার্সের কেন্দ্রবিন্দু হয়েছে এই পৃথিবী। কথা বুঝতে পারছেন? এই পৃথিবী হলো এই মহা ইউনিভার্সের কেন্দ্রবিন্দু। এটাকে কেন্দ্র করে পুরা ইউনিভার্স ঘুরতেছে। এখন এই পৃথিবী, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন তিনটার বিনিময়, এখানে এই পৃথিবী ইলেকট্রন পায় কোথায়? এই প্রশ্নের জবাব বিজ্ঞানীদের কাছে কিভাবে আছে জানি না, কিন্তু আমি আমার স্টুডেন্টদেরকে বলেছি যে এটা হয়েছে এই পৃথিবীতে আল্লাহ বিদ্যুৎ বর্ষণ করে, নির্দিষ্ট সময়ে ব্যাটারি চার্জ করে দেয়। কিভাবে চার্জ করে বুঝেন নাই? ওই যে আকাশে বিজলি চমকায়, সেই বিজলি এসে মাটিতে লাগে। উত্তর মেরুতে পাহাড়ের ওই চুম্বকের পাহাড় আছে, সেখান থেকে ওই চুম্বকের ডাইরেকশনের কারণে সূর্য এই এতটুকু মানে চুম্বক একাকে ডাইরেকশনে মানে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার কারণে ওই সূর্যটা চুম্বক থেকে দূরেও যেতে পারে না, কাছেও আসতে পারে না। আবার চুম্বকের ভেতরে মানে পৃথিবীর ভিতরে লাভা আগুনের মানে অস্তিত্ব আছে। গরমের কারণে এই পাশে আবার চুম্বক আরেকজনের টানে, সেকে চাঁদকে টানে। চাঁদকে টানার কারণে চাঁদ পৃথিবীকে নির্দিষ্ট কেন্দ্রে ঘুরতে থাকে, বাইরেতে পারে না। কথা বোঝা গেছে? জি তাহলে স্যার। আজকের এই ইয়েতে আপনারা কি এই জিনিসটাও তো একটা নতুন কিছু, যে পৃথিবীর কেন্দ্র কোথায়। তাহলে ফরেক্সের একটা কেন্দ্র লাগবে না, আমার উৎপত্তি লাগবে না, মাপযোগ করা লাগবে না, এটা থেকে কেমনে যাবো, জি কোথা স্যার। থেকে যাবো, আমার এগুলো তো লাগবে। ইউনিভার্স জি অনেক স্যার, বড়, অবশ্যই। ইউনিভার্স অনেক বড়, আমার পুরো টেডার প্যানের পিছনে অনেক বছর আছে, আমার তো এত দরকার নেই। মিডিল পয়েন্ট কোথায় আছে আমি যদি জানি, তাহলে এই মিডিল থেকে একটা টান মারলেই তো অঙ্ক বেরিয়ে যাবো আমার। কথাটা এরকম। জি স্যার। তাহলে আমার মিডিল বের করতে হবে, তার মানে 1 ঘন্টা হলো মিডিল। কত সেকেন্ডে একদিন, বলেন তো? ক্যালকুলেটর লাগবে তাই না শিমুল জি। সাহেব, নাকি? জি স্যার, ক্যালকুলেটর লাগবে। ক্যালকুলেটর লাগবে। কত ঘন্টায় একদিন? 24 ঘন্টা। 24 24 ঘন্টায়। ঘন্টায় তার মানে একদিন 24 ঘন্টা, এটা আপনি বোঝেন। তার মানে আমাদের মিডিল কোন জায়গাটা? দিন। কত দিনে 1 বছর? 365। 65 দিন। সবাই জানে কত দিনে না কত ঘন্টায় 1 বছর, আর আমি পারুম না। পারমু? এটা কি বলবো? এটা সম্ভব না, প্রচলিত না। তার মানে আমাদের ট্রেডার প্যানেলের যে মিডিল, এটা কোথায়? 1 আওয়ার হলো এটার মিডিল পয়েন্ট। কত পরিষ্কার? 1 hour 5 যেটা দেখালেন। হ্যাঁ, এটা দেখাইছি কেন। আগে আপনি ইউনিভার্সের যদি পয়েন্ট না বের করতে পারেন, তাহলে তো আপনি ডাইনে যাবেন না বামে যাবেন, এটা আপনি আইডেন্টিফাই করবেন কেমনে? হাওয়ার উপরই তো থাকবেন সব সময়। কথা হুম হুম। সত্য না মিথ্যা? সত্য জি স্যার। স্যার। ওকে, ডান। তাহলে আপনারা বুঝেন। তাহলে আমি দেখলাম, গবেষণা করে বুঝি না, আমি বিজ্ঞানী না আপনাদের মতো, আমরা বুঝিও না, কিন্তু এতটুকু বুঝছি যে এই মহা ইউনিভার্সের এই পুরা জগতের মিডিল পয়েন্ট হচ্ছে পৃথিবী। আর এই পৃথিবীটা নিজে আগে ঘুরে, তার পৃথিবী ঘূর্ণায়ন স্পিড কত বিজ্ঞানীরা বের করছে, নিজে আগে পৃথিবীটা ঘুরে। এই ঘূর্ণায়ন চক্রের সাথে সাথে পার ঘূর্ণায়নের চক্রে কিভাবে সূর্য ঘুরে, কিভাবে সমস্ত ইউনিভার্স এই পৃথিবীকে কেন্দ্র করে এখন ঘুরতেছে, তার সাথে রেশিও মিলাইয়া, অঙ্কের রেশিও মিলাইয়া। কথা পরিষ্কার হওয়ার দরকার নেই, বিজ্ঞানীরা এনে বহু গবেষণা করছে, আমার এটার দরকার নেই। আমরা অনুমান করছি এটা ঘোরার কারণে, তার মানে ফরেক্স মার্কেট তো ঘুরতেছে, ঘূর্ণায়ন চক্র নিয়ে তো আমার খেলাটা খেলতেই হবে, আমার খেলাটা বুঝতে হবে কেমনে ঘুরে। না হলে আমি ওই 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 ঘূর্ণায়ন খেলাটা তো আপনার সামনে আনতে পারতাম না, পারতাম? না স্যার। কথাটা বুঝছেন? তাহলে ঘূর্ণায়ন চক্র নিয়ে আমার গবেষণা করতে হবে, পৃথিবী কেমনে ঘুরে, সূর্য কেমনে ঘুরে, চন্দ্র কেমনে ঘুরে। আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি কিভাবে এরা ঘুরে, কেন ঘুরে, কিভাবে তারা এনার্জি পায়, কে এনার্জি এস্টাবলিশ করে। যখন
শেষ হয়ে যায় একটা নির্দিষ্ট সময় আল্লাহ পাক এনার্জি এস্টাবলিশ করে। প্রতিদিন চার্জ দেয়, প্রতিদিন কি বিজলি চমকায়? হুট করে হয় বিজলি? এটা নির্দিষ্ট সময়ের ভিতরে আল্লাহ পাক এটা দেন। সেটা সময়টা কখন? দেখবেন যে আমাদের বছরে 12 মাস যদি থাকে, 12-রে মিডিল করেন, মিডিল থেকে আপনি অর্ধেক সামনে যান, আবার ওদিক থেকে 12 শেষ থেকে অর্ধেক সামনে আসেন, মিডিলের অর্ধেক 3 দিয়া, তাহলে 12, এদিকে 1 2 3 12, মানে 6 7 8 7 8 9, তার মানে 8 এবং 9 হলো মিডিল জায়গা। 8 এবং 9 মানে আগস্ট এবং সেপ্টেম্বর, এই এলাকা দিয়ে বৃষ্টি হয়। ঘটনা সত্য না মিথ্যা বুঝে দেখেন না, জি স্যার। ঘটনা বুঝে দেখেন। ওই সময় সে চার্জ দেয় এই ব্যাটারিকে, এই পৃথিবীর ব্যাটারিকে। এটা আমার কথা না, এটা আমার সেন্স ধারণার কথা। আর আপনারা দেখেন কেন ফেব্রুয়ারি মাসে এই আর জুন মাসে কি চার্জ দেয় আল্লাহ? এরকম বৃষ্টি হয়, এরকম আহামরি, এরকম বিশাল গর্জন, এরকম শব্দ পাইতেছেন কোনোদিন আপনার জীবদ্দশায়? কেন পান নাই তা উত্তর দেওয়ার দরকার নেই, মানে জাস্ট আমি একটা উদাহরণ বুঝার স্বার্থে বললাম। আল্লাহ পাকই ভালো জানেন তার কেমন ক্যালকুলেশন। কিন্তু আমি এই ইউনিভার্সকে, মানে আমার কল্পনার দিয়ে দেখতে গিয়ে আমি দেখছি যে ইউনিভার্স এমন একটা সময় চার্জ দেয়, চার্জ দেওয়ার পরে এই ইউনিভার্স বাকি টাইম সেটাকে ঘুরে বেড়ায়। পৃথিবী 360 ডিগ্রিতে ঘুরে, কিন্তু দেখবেন 365 দিনে 1 বছর, ওই 5 দিন ঘাপলা হয়ে গেছে না? তাহলে ঘুরলে পৃথিবীর সাথে সমান্তরাল হইলো কেমনে? সমান্তরাল হয়েছে? কথাটা বুঝেন নাই? তাহলে 5 বেশি আছে। 5 যদি বেশি থাকে, আড়াই হইলো উপরে, আড়াই হইলো নিচে, দুইটা ডান্ডা বাইরে রয়েছে, লেঙ্গুর, এটাকে কয় লেঙ্গুর। জি লেঙ্গুর ওই জায়গা থেকে কল্পনা করে বের করছে। লেঙ্গুর, লেঙ্গুর আমি বানাই নাই। লেঙ্গুর মানে বুঝছেন? লেজ। এই যে আজকে যেটা দেখাইলাম, লেজের মূল সূত্র হলো ওই জায়গায়। এটা দেখলাম গাণিতিক একটা ফর্মুলা দেখালাম আজকে। ওভারঅল লেঙ্গুরের সূত্র ওই জায়গা থেকে আসছে আমার কাছে। কথা বুঝছেন পরিষ্কার শিমুল সাহেব? স্যার। ওকে। এখন লেঙ্গুর বুঝলাম, সবকিছুই বুঝলাম, গ্যাপ বুঝলাম, এই সেই সবকিছু বুঝলাম, আপনার কথাগুলো শুনলাম, আলহামদুলিল্লাহ শুনে ভালো লাগলো। আর নূর সাহেব, আপনি জাতির জন্য দুটো কথা বলেন, কি দেখছেন আজকে পর্যন্ত আমার ক্লাস করে? আমার ইন্ডিকেটর আপনার কাছে আছে, রোবোটিক ইন্ডিকেটর, যেটা আপনাকে আমি দিয়েছি, সেন্ড করেছি। তার ট্রেনিং আপনি নিচ্ছেন, প্র্যাকটিস করতেছেন, সব কিছু মিলেয়া এই 10-12 দিন আপনি কি ক্লাস করছেন, আমার টোটাল যে গাণিতিক ব্যাখ্যা, এটা সম্পর্কে দুইটা কথা বলে যান, যাতে এই কথাগুলো পৃথিবীতে থেকে যায়। আমি মরে গেলেও যেন কথা দুনিয়াতে থাকে। সুন্দর করে দুইটা কথা জাতির জন্য বলে যান আজকে। অসংখ্য ধন্যবাদ স্যার। আসলে মূল বিষয় হচ্ছে স্যার, আমি ফরেক্স এর সাথে আছি বিগত প্রায় 6 বছর যাবত। আলহামদুলিল্লাহ স্যার। তো 6 বছরের মধ্যে বিভিন্ন স্ট্র্যাটেজি নিয়ে আমি অনেক স্টাডি করছি। যতগুলো স্ট্র্যাটেজি বর্তমানে আছে, আপনার আইসিটি বলেন, এসএনসি বলেন, আদার্স আপনার আরো যা আছে। তো মূলত আমরা জানতাম যে আসলে মার্কেটটা এইভাবেই চলে, এইভাবেই হয়, বা এইভাবেই সবাই করে। কিন্তু আমি 1 মাসের মধ্যে যতটুকু বুঝতে পারছি, নিঃসন্দেহে আমরা যাহা ভাবতাম পিছনে, টোটালটাই একটা ভুল, একটা থিওরি, রং থিওরি, নিঃসন্দেহে। যদি আপনি যে ক্যালকুলেশন গুলো স্যার আপনি দেখাইছেন আমাকে, যদি এটা নিঃসন্দেহে যে মার্কেট তার আপন গতিতে গাণিতিক ক্যালকুলেশনে চলে, নিঃসন্দেহে। যদি এটা না হইতো, যদি বায়ার এন্ড সেলাররা মিলে যদি মার্কেটটা মেক করতো, সেক্ষেত্রে আপনার আপনার অঙ্ক কোনোদিনই মিলতো না। কারণ আপনি এটা দেখাইছেন যে আপনি 3টা 4টা অ্যাঙ্গেল থেকে আপনি সেম রেজাল্ট বের করছেন, এটা আপনি আমাকে দেখাইছেন নিঃসন্দেহে, এবং এরা ভিডিওগুলো আপনি পাবলিশ করছেন। আলহামদুলিল্লাহ। তো তো, এটা এটাই বোঝা যায় যে আসলে আমরা যা জানি বা জেনে আসছি, টোটালি রং একটা থিওরি। এবং মার্কেট যে তার গাণিতিক ক্যালকুলেশনে চলে, এটা 100%, তাতে কোনো সন্দেহ নাই। এখন আমার পরামর্শ হবে জাতির জন্য, বা বিষয়টা হচ্ছে যে আসলে মার্কেটটাকে আমরা ওইভাবে বুঝি, ওইভাবে শিখি, দেন মার্কেট থেকে ফরেক্স থেকে সাকসেস হওয়া যাবে নিঃসন্দেহে। কারণ বড় বড় ট্রেডাররাই বলে স্যার যে ফরেক্স মার্কেটে মাত্র 5% মানুষ গেইন করতে পারে, 95% মানুষ এখান থেকে লুজার। কেন লুজার? একটাই কারণ, সে ফরেক্সের যে মূল থিওরিটা তাদের কাছে নাই। ফরেক্সটা কিভাবে চলে এই জিনিসটা এরা বোঝে না। এখন আমার কথা হচ্ছে যে আমরা সকলে মিলে ফরেক্সটাকে ওইভাবে দেখি। আমরা এই আপনি যে ভিডিওতে দেখাইছেন যে একটা পর্দা ফালাই দিচ্ছে মাত্র, একটা গ্লাসের মধ্যে একটা পর্দা ফালাই দেওয়ার কারণে সঠিক জিনিসটা উল্টো হয়ে গেছে, এবং সেম ভাবে ফরেক্সটাকে আমাদের সামনে এইভাবেই প্রেজেন্ট করা হচ্ছে, আর আমরা এটা এইভাবেই রিসিভ করে নিচ্ছি। কিন্তু স্যার, যতটুকু বুঝলাম আলহামদুলিল্লাহ, যে যদি আপনি সাপোর্ট করেন, ইনশাল্লাহ আমরা আসলে ফরেক্সের মূল থিওরিটা ইনশাল্লাহ আমরা নিতে পারবো, এবং এখান থেকে আমরা ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ, এতটুকু আশাবাদী 100%, নিঃসন্দেহে স্যার। আলহামদুলিল্লাহ, যদি আল্লাহ আমাদেরকে সহায়, মানে সহায় হন, আমাদের সাথে থাকেন, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ পারবো। এখানে এটুকু করতে চাইলে আসলে আমি যে জিনিসটা দেখলাম, প্রতিটা বিজ্ঞানী,
আমি বিজ্ঞানীদের ইতিহাস পড়ার চেষ্টা করছি। তো এই ইতিহাস পড়ার পরে আমি দেখছি প্রত্যেকটা বিজ্ঞানী এতটা অসহায় করে আল্লাহ রাখছেন যে ও এটাকে খুব কষ্ট করে ধরে রাখছে। কথা বুঝছেন? জি। তো আমি বিজ্ঞানীও না, কিছুই না, তবে আমি আমার নামের সামনে গবেষক লাগাইছি, এটা সত্য কথা। তো আমি গবেষণা করি, এটাও সত্য কথা, এটা মিথ্যা না। আপনি যে পরিমাণ শ্রম দিচ্ছেন, পরিশ্রম করছেন স্যার, একটা বিমান বানাইতে এত পরিশ্রম লাগে না। না, আমি বিমান বানাইছি, বিমান যে বানাইনি তা না, আমি কিন্তু তেল বিদ্যুৎ গ্যাস ছাড়া বিমান বানাইছি কেমনে, তার ইঞ্জিন, এগুলো ডিটেলস নিয়ে আমি আমেরিকাতে পর্যন্ত ওয়ার্ক পারমিটের জন্য দরখাস্ত করেছি। সো আমি কিন্তু সেই মুস্তাফিজ। তো আমার আগের স্টুডেন্টরা জানে এবং তাদের কাছে আমি বিমানের সেই দরখাস্ত সব কিছুই প্রডিউস করেছি, দেখিয়েছি। তো ওইটা কেস না, বিমান বানানো কোনো সম্পর্ক না। তারপর আমি একটু বলে যাই হালকা জাতির জন্য যে ও কেমন বিমানটা বানাইলো, ও কিভাবে কি এমন বোঝে, তার জন্য দুইটা কথা বলে যাই। আপনি চায়না দুইটা গাড়ি কিনবেন, একটা গাড়ি আছে এমনি পিছনে টাইনা দিলে সাইরে যায়, শিমুল সাহেব দেখছেন এমন গাড়ি? স্প্রিং স্প্রিং স্যার। আচ্ছা, এরকম দুইটা গাড়ি কিনা গাড়ি একটা নগদে ভেঙে লাইবেন, শেষ। তার মানে কি, নষ্ট করে দিলেন, প্রথমে ধ্বংস করে দিলেন পৃথিবী, এমন কিছু। হ্যাঁ, ভাঙছেন, ভালো কথা। ভাঙার পরে ওই পেছনের চাক্কা যেটা ছিল, যেটার মধ্যে স্প্রিং লাগানো, ওই চাক্কাটা আপনি আনেন। আর যেই গাড়িটা নতুন আপনার কাছে এখন আছে, এর সামনের চাক্কাটা খুলে এই পেছনের চাক্কাটা লাগে, দুইজনের স্প্রিংকে এরকম জোড়া লাগিয়ে দেন। যখন দুজনেরই টানা পড়বে, এ যখন টানবে এ এখন ক্লোজ হবে, তখন এর শক্তিটা বৃদ্ধি হবে, তখন ওখান থেকে যখন এনার্জি শেষ হয়ে যাবে তখন সে আস্তে করে এদিকে আসবে। আবার যখন এর শক্তি শেষ হয়ে যাবে তখন ওই পেছনের চাকাটা কি করে আবার তারে টানবে। ঘটনা সত্য না মিথ্যা বলেন? সত্য স্যার। হ্যাঁ, সত্য। অনুমানটা এরকম। তো আমি যখন দুইটা স্প্রিংকে মাত্র এভাবে একটু টানা দিতেছি এবং একটু ক্যালকুলেশন করব এখানে, তার ওয়েট, লেন্থ, মানে স্প্রিংটা যেন সিস না করে, চাকাটা যেন স্লিপ না করে, এখানে আরো কিছু গাণিতিক ব্যাখ্যা আছে যেগুলো আমার বলার দরকার নেই, আমি জাস্ট থিওরিটা বললাম। এই থিওরিতে কি শিমুল সাহেব আপনি মনে করেন একটা গাড়ি আজীবন চলতে থাকবে ব্যাটারি ছাড়া? সার্ভিসিং এর একটা প্রয়োজন আছে, আর যদি এটা যেভাবে চলতেছে এটা যদি তার মিনিমাম সবকিছু ঠিক থাকে, কোয়ালিটি থাকে, তাহলে এটা চলা সম্ভব। মানে চলা সম্ভব, মানে আমি যে থিওরিটা দিচ্ছি এটা সম্ভব। তারপরে সার্ভিসিং, গাণিতিক অনেক ব্যাখ্যাটাকে অনেক কিছু পরেরটা। মোটামুটি প্রথম কথা হলো থিওরিটা। আপনার কাছে কি মনে হয় যে এটা একটা মানে একটা স্ট্রং থিওরি মনে হয় আপনার কাছে? বলেন। হ্যাঁ, আমার কাছে এটা আপনি যেহেতু বলছেন যে এটা এইভাবে তৈরি করানো হয়েছে, একটা সময় যায় এটা শেষ হয়ে যায়, পরে এটা আবার রিফুল করে পরবর্তী নেক্সট কারের যে পিছনের হুম। চাকাটা, তো দুইটার সাথে দুইটা সমপরিমাণ আর কি চলমান আছে, সেক্ষেত্রে এটা চলমানটা এটা স্থায়ী ভাবে থাকবে। ওকে, তার মানে নুরুল সাহেব আপনি কি বুঝেন যে আমি বিমান বানানোর চেষ্টা করছি, আপনি বলেন তো, না ফাইজলামি করছি আমি, বলেন? না স্যার, অবশ্যই আপনি ট্রাই করছেন, আপনাদের আগে বলছেন। ওকে, ফি আমানিল্লাহ। আমি দেখিয়েছি এবং আমি এটার বিষয়ে ওয়ার্ক পারমিট চেয়েছি, আমাকে যে দেশে যাওয়ার জন্য পারমিশন দিয়েছিল আমি সেই দেশে যাইনি, কারণ আমার মারি লেবো, ওর দরকার নেই, আমার বিমানে বানানোর দরকার নেই, আমি এমনি ভালো আছি, বিকা করি খাই রে বালা। অনেক চিন্তা ভাবনা করে আমি যাই নাই, কথা বুঝছেন? তখন তারা আমাকে অনেক প্রশ্ন করছে, অনেকভাবে হ্যাঁ করছে, তারপরে অন্য কোনো দল থেকে আমাকে মেইল করছে, মেইল আমার চাইছে, বিভিন্ন জায়গায় দিছে, আমার কাছে বিভিন্ন মেইল আসছে, হুমকি টাইপ মেইল আসছে, কথা বুঝছেন? আমি বুঝতে আমার দরকার নেই, আমি বিকা, আমি কুত্তা সামলাই আগে, আমার দরকার নেই, ঠিক আছে? তো যাই হোক, আমি এভাবে এটা করেছি। আমি ইঞ্জিনকে আজীবন করার জন্য, একটা ইঞ্জিনকে খুব ফ্রিতে চালানোর জন্য, যাতে তেল বিদ্যুৎ না লাগে, সেখানেও আমি একটা চাকাকে কি করছি, আগে চুম্বুক লাগাইছি, চুম্বুকের মাঝখানে একটা ছিদ্র করে আবার একটা লক দিয়ে স্প্রিং সিস্টেম লাগছে, স্প্রিং এনার্জি, এটা যদি এটার মধ্যে লাগে তাহলে এই স্প্রিংটা ছুটে যাবে, ছুটে নিচে চলে যাবে, সে আবার এখানে যাবে। আর এই চুম্বুকের মধ্যে, এই পাত্তির মধ্যে, গোলের মধ্যে, এখানে যদি আমি মনে করেন 100 টাকা ওজনের একটা চুম্বুক লাগাই, এরকম একটা পাখা, এর পাশেটা হলো 100 টাকা থেকে আরো মনে করেন যে 10 গ্রাম বেশি, তারপরটা আর একটু বেশি, এভাবে কি করছে, একটা চুম্বুক আর একটা চুম্বুকে টানছে, টানলে এটা ঘূর্ণায়ন চক্রে ঘুরতে থাকছে না। আবার কোনো কারণে যদি চুম্বুক মিস করে তাহলে আমার ওখানে স্প্রিং ফাংশন করছে, যাতে একটা স্প্রিং ওখানে গিয়ে লাগছে, সেটা লক লেগে গেছে আর আগেরটা খুলে গেছে, আগেরটা খুলে গেলে স্প্রিংটা টান দিছে, তার মানে সে পাখা নিচে গেছে, আবার ওটা লাগছে। তার মানে থিওরিটা কি শিমুল সাহেব বুঝতে পারছেন কি করতে চাইছি? এটা আপনি যেমন 9-9 একটা সূত্র যেটা দেখালেন যে টাইম আউট ঠিকভাবে মিলতেছে, সেম এখানেও আপনার ফাংশনটাও এটা যেভাবে যাইতেছে এটা অটোমেটিক, এটা নিজে নিজে রিকয়েল করে নিতেছে, আর পরবর্তী নেক্সট ধাপে ইয়েস। অটোমেটিক এটা চলে তার যেতেছে। মানে আপনি কি বুঝতে পারতেছেন যে আমি এই বিষয় নিয়ে গবেষণা করছি, যে একটা মানে তেল বিদ্যুৎ গ্যাস ছাড়া কেমনে একটা ইঞ্জিন চলবে এবং সেটা কিভাবে বিদ্যুৎ দিবে পৃথিবীকে, সেখানে আমাকে অনেক ধরনের জালিয়াতি করছেন আপনারা, আমার কাম করতে দেন নাই। এখন আইছি আমি এই গোল্ডের ভবিষ্যৎ মাপার লেগা, তাতে 10 বছর নষ্ট করে দিলাম।
গোল্ড দাম বাড়বে না কমবে। আমি যেদিন বলছি যে 31 তারিখ থেকে 1 তারিখ থেকে গোল্ডের দাম কমতে শুরু করবে, এতটাই কমবে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে গোল্ড চলে আসবে, একথা আমি যেদিন ডিক্লার দিয়েছি সেদিন থেকে আজকে পর্যন্ত গোল্ডের বাবারও ক্ষমতা নেই উপরে দেওয়ার, নাকি কি আছে নুর আলম সাহেব বলেন? না স্যার, যায় নাই। কি বুঝলেন? আমি 4 বছর 4.5 বছর আগে বলছি ইউরোএসডি 0 পয়েন্টে আসবে, তখন আমার পাগল ছাগল বললে গালি দিছে, কি অঙ্ক লিয়ে আছে, কত মন্দভাবে বলছে। ঠিকই ইউরো নিচে নেমে ওখানে গুড়গুড় করছে, করে নাই? করছে স্যার। তখন ওরাই বলছেন, ওরাই আবার বলছে, তাদেরকে তখন বলছিলাম, ওরাই বলছে ইউক্রেন যুদ্ধ, করোনা ভাইরাস, অনেক নমুনা ইস্যু দিছে। দেখাইছে। তা আমি কইলাম ভাই তখন তো এগুলো ছিল না। আমি 4.5 বছর আগে যখন পাবলিশ করছি, আমি যখন বললাম 31 তারিখে, ওই সপ্তাহের অ্যানালাইসিস দিয়ে বললাম মার্কেট আর উপরে যাওয়ার ক্ষমতা রাখে না, এই যতটুকু যাবে এতটুকু যাবে, লিমিট দিলাম, যদি বেশি যায় কতটুকু যাবে তা বলে দিয়ে ভিডিওতে দেখিয়ে গেছি, এতটুকু সে বেশি যাবে, তারপরে সে নামা শুরু করবে, এই নামা আর কেউ থামাইতে পারবে না, কথাটা পরিষ্কার। আজও থামাইতে কেউ পারে নাই, সেই কবে গেছে 1 তারিখ, আবার আয় পড়ছে 1 তারিখ, মাঝখানে গোল্ডের দাম কমতি আছে, কেউ আর বাড়াইতে পারছে? ইকোনমিক্সটা গোল্ডের দাম উপরে উড়িয়ে হেলাইছে, এই করছে সেই করছে, কত কিছু করলো দেখলাম, কিন্তু আমি মুস্তাফিজ যেটা বলছি আলহামদুলিল্লাহ সেটাই ফাংশন করছে, না করে নাই এখনো? করছে নাকি? স্যার। তার এটা তো আর জাতিকে আমার দৌড়িয়ে দেখান লাগবে না, মুস্তাফিজ বলছিল এটা, আমার দেখান দরকার নেই, আল্লাহ দেখাই দিবেন আপনার চোখ দিয়ে যে মুস্তাফিজ যা বলছেন তা সত্য, আমাকে বলতে হবে না কোনোদিনও না, কারণ আমি গবেষণার চোখ দিয়ে আপনাকে শুধু এই যে বুঝাই দিছি যে বাবা সুইং এর ডাইরেকশনের লেন্থ বড়, ভিতরে আমার যে পাওয়ার শক্তি, যে গুন্ডায়ন, যে আরপিএম, এগুলো এত বেশি, কোনো অবস্থাতেই গোল্ড উপরে যেতে পারে না, আপনাকে ডিক্লেয়ার দিয়ে ক্লাসের সামনে বলছি না, বলি নাই? বলছেন স্যার। আলহামদুলিল্লাহ সেখান থেকে গোল্ড আজও উপরে যেতে পারেনি। হ্যাঁ একটু জিগজাগ করছে, যে কতটুকু যাবে এটা তো বলাই আছে, আমরা তো এটা তো করবেই। এটা তো মাপজোক করতেছি না, কিন্তু টোটালি উপরে তো যাইতে পারতেছে না, সে কতটুকু কম যাবে সেখান থেকে এতটুকু পয়েন্টের বাইরে সে যেতে পারে নাই। যাইতে পারে নাই, আদৌ পারে নাই। গোল্ড আমরা দেখি যেখানে পয়েন্টের বাইরে যাইতে পারে না, এই যে দেখেন আমরা যদি সর্বোচ্চ 2780। এই দেখেন এই যে গোল্ডের এই যে খেলা, এই যে এটা কত তারিখ, এই যে দেখি যদি আমরা এই যে এখানে এটা কত তারিখ, এই যে এখানে আনলেই তো বোঝা যায়, এই যে এখান থেকে তার নামা শুরু হয়েছে, ঘটনা সত্য না? এই যে দেখেন কত তারিখে, জি। 31 তারিখ থেকে নামা শুরু করছে, 31। এই যে নামা শুরু করছে, এই যে একটা বিগ নামা দিছে, তারপরে উঠছে, এই যে নামতেছে নামতেছে না, তো এইটা যখন ছিল এখানে নামছে, তারপরে যেটা ছিল এই যে এই পয়েন্টটা ছিল এই সপ্তাহে, যখন এই সপ্তাহে আসবে আমি বলে দিছি না যে এই সপ্তাহে যে মার্কেট উপরে গেছে না এই জায়গাটা, হালকা জি। এই ক্যান্ডেলটা ব্রেক করে এটা নামা দিবে, সে এই লোয়ার পয়েন্ট ব্রেক করে ফেলবে, শেষ না? করে নেই? করছে স্যার। কোনো মাপযোগ করছি, কিছু করছি, জাস্ট অল্প না খালি অনুমান করছি যে এই রবটটারে খালি এখানে বসিয়েছি, এই যে এই রবটটা, এটা আমার একটা রবট, এটা কয় নম্বর রবট বলেন? এটা স্যার 4 নম্বর রোবট। 4 নম্বর রবট, এই যে 4 নম্বর রবট দেখছেন, এই যে এটার হাই পয়েন্ট কত, যে আমরা এখানে দেখি, এই যে এই জায়গায় দেখবো হাই পয়েন্ট, এই যে জায়গাটায়, এই যে হাই পয়েন্ট কত, এটা দেখেন এটা 279008, 279008, 2790.08। তাহলে এইখানে আমাদের হাই পয়েন্ট এই যে কত দেখেন, এই যে এখানে এই যে 4 নম্বর রবটে দেখাইছে, কত দেখাইছে এটা? 2790.08। 9008, হ্যাঁ এই যে এখন কি 279008 আসেনি, দেখেন এই জায়গায় এই নাকি হাই 279008 আছে, না, চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে গেছে, তার মানে এটা আমার রবট, এই রবটের 279008, এই যে 279008 দেখাচ্ছে, হ্যাঁ এটা আমার 4 নম্বর রবট। হ্যাঁ এইভাবে আমরা যে রবট আবিষ্কার করেছি, এই রবটটা আমাদেরকে বিভিন্ন ডাটা বিভিন্ন স্টাইলে, এখানে যে যতগুলো রবট দেখতেছেন, এই এতগুলো রবটে এতগুলো ডাটা এতগুলো স্টাইল থেকে এতগুলো অ্যাঙ্গেল থেকে আমাকে ডাটা দেয়, আপনার কল্পনায় যে ডাটা আসবে, কল্পনা যে উমুক হতে পারে, হবে কি না, সেই ডাটা আমার রবট আপনাকে দিয়ে দেবে ইনশাআল্লাহ। এমনভাবে আমি আমার রবটকে সাজিয়েছি, এত সিকোয়েন্সে আমি গিয়েছি, যেটা দরকার আপনি হাই টু হাই যাবেন, যদি এরকম মনে করেন যে আমার এই রবট এখানে আছে, এই ক্যান্ডেলটা থেকে এই ক্যান্ডেলটার দূরত্ব উপরে উপরে কত, নিচে নিচে কত, এমনে কত, বডি কত, ওইটা কত, সেটা কত, লতা কত, লেঙ্গুর কত, কি কত, যা ইচ্ছা আপনি জানতে চাইবেন, কল্পনায় যেই আপনার আছে সেটাই আমার রবট দিতে বাধ্য ইনশাআল্লাহ। সেভাবেই আমার রবটকে কোডিং করা হয়েছে, এবং আমার রবট সেকেন্ডের মধ্যে সেভাবে সেই ডাইরেকশন সবগুলো দেয়। নরম সাহেব এ পর্যন্ত এক জি মাস স্যার। ট্রেনিং করায়, কোন জায়গায় আমার রবটের ভুল পাইছেন 1 মাসে বলেন? কোথাও না স্যার। আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগলো, আমার রবটে কোথাও ভুল নেই, টোটাল রবটে একটা জায়গায় আমি বলছি ভুল আছে, স্কোয়ার রুট করার সময় 3 নম্বর প্লাসে যাইয়া সে একটা ফিগার ভুল করছে, আমি কোডিং এ ভুল করছি সে কারণে সে ভুল করছে, সেই এটা কোডিংটা কোডিং ঠিক হয়ে গেলে ওইদিকে ঠিক হ্যাঁ হয়ে যাবে, এটা কোডিং কোনো ঠিক বিষয় হয়ে না। যাবে, এটা কোনো বিষয় না, কথাটা বুঝছেন? ওই জায়গায় স্কোয়ার রুটের বেলায়, ঠিক আছে, একটা ফিগারকে স্কোয়ার করে, একটা মার্কেটকে স্কোয়ার করে অ্যাস্ট্রোলজি ডিজাইন অনুযায়ী, সেই জায়গায় গিয়ে আমার একটা কোডিংয়ে বলতে ভুল ছিল কোডারকে, তাই ওই জায়গাটায় ফিগারটা আসে নাই, সেটা আপনার ক্লাসের লাস্ট পর্যায়ে আপনি পাবেন, এখন পাবেন না, অনেক দূরে, ঠিক আছে?
তো বাকিটা এই জায়গায়। তো আপনার কথাও শুনলাম, শিমুল সাহেবের কথা শুনলাম। আমার ক্লাসে তো আজকে দুইজন ছিলেন, দুইজনই বিদেশি লোক। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে আমার জাদু দেখার জন্য কেউ একজন দাওয়াতি লোক আসছেন। পৃথিবীর মানুষ আপনার কাছ থেকে হয়তো বা কোনো মেসেজ পাবে, হয়তো কোনো ট্রেডার আপনার এই কথা শুনে হয়তো ইন্সপায়ার হবে। যদি আপনি মনে করেন আমাকে কেউ দেখে নাই, আমাকে জানে না, হয়তো একদিন আমার কথা শোনার জন্য অনেকেই বসে থাকবে। তাই শিমুল সাহেব, হয়তো শেষবারের মতন আপনি আমার সম্পর্কে, আমাদের ট্রেডিং সম্পর্কে বা আমাদের এই টেকনোলজি আপনি যা দেখছেন বা পূর্বে দুই একটা ভিডিও দেখছেন, আপনার মূল্যবান দুইটা কথা, আপনাকে হয়তো টাকা দিয়ে আমরা কিনতে পারবো না, দুইটা মূল্যবান কথা শুনতে পারবো। যদি আপনার মনে চায় দয়া করে আমাদের দুইটা মূল্যবান কথা শুনিয়ে যান শেষবারের মতো। এখানেই আমরা বিদায় নেব। হ্যাঁ, আমাকে কথা বলে দেওয়ার জন্য এবং কি ইনভাইটে রাখার জন্য সেক্ষেত্রে অন্তত ধন্যবাদ স্যারকে, যে আমাকে মূল্যবান একটা প্ল্যাটফর্মে রাখার জন্য। এখন আমি শুরুতেই ফার্স্ট অফ অল যেটা বলবো, যে আপনার সন্ধান এবং কি দেখাটা আপনি যেমন ব্যাখ্যা করলেন যে 5,400 জন মেম্বার আমাকে ফলো করছে, সেখান থেকে কেউ না কেউ আমার সম্বন্ধে কাউকে কেউ না করে বলবে। সেম ভাবেই আপনার এখানে ফ্রেন্ড লিস্টে থেকেই আমাকে একজন ইনভাইট করছে, তার মাধ্যমে আমি আর কি জানতে পারি। আর তাকে আমি ইনভাইট করছিলাম সেম, যে বাংলাদেশে মানুষ বিশ্বাস করে না যে ইন্ডিকেটর বেস ট্রেড ট্রেস করা যায়। তারা এটাকে গ্যাম্বলিং হিসাবে দেখে, আর ফরেক্স মার্কেটের মতো তাদের একটা যে চিন্তা ভাবনা, এটা থেকে তারা বের হতে পারে না। তো যার কারণে আমি আমার বাইরের কান্ট্রির বাইরের সাথে বেশি আলোচনা করছি, বাংলাদেশের মানুষের সাথে খুব কমই আলোচনা করছি, যেটা এটা গোপনীয় ভাবে কাজটা করা সবচেয়ে বেশি ভালো। তো সে আমাকে আপনাকে দেখাইছে, এবং কি আপনার ইউটিউব চ্যানেল আমাকে দিয়েছে, এবং কি ফেসবুকও দিছে। তো দীর্ঘদিন আমি আপনাকে ফলো করার পরে আমি একটা জিনিস মিল পেয়েছি, যে আমি যে সিস্টেমের সাথে আছি জড়িত, সেখান থেকে আপনার একটা সিস্টেম অ্যাড, সেটা হলো ইন্ডিকেটর, যেটা আপনি আপনার মতো করে তৈরি করে নিচ্ছেন। ইয়াস। তো আমি এটা সর্বশেষ বলতে পারি যে সবখান থেকেই সবভাবেই বের হয়ে আসার জন্য তাকে কোনো না কোনো একটা জায়গায় যে স্থির হইতে হবে, এমনকি সেখানে একটা গুরু অবশ্যই, এই মার্কেটে গুরু লাগবে, গুরু ছাড়া শিষ্য কখনো এগোতে পারবে না। আর নো। এই গভীর সাগরে অবশ্যই গুরুকে ফলো করতে হবে, আর গুরুকে ফলো করার পরে গুরু যে পরামর্শ দেয়, আর গুরু তো আর আজীবন থাকবে না, গুরুর পরামর্শের সাথে নিজেকেও মার্কেটের সাথে খাপ খেয়ে মার্কেটের যে একটা রোল মডেল, এটা নিজের ভিতরে আনতে হবে স্যার। আর আপনাকে পাই আমি খুব উপকৃত, যে এখানে আমি হাতে গোনা, যেটা আছে ফার্স্ট টাইম হাতে গোনা আমি 2 থেকে 3টা টপিকস, যেটা আমার এই 2 বছর ফরেক্স লাইফে আমি আপনার কাছ থেকে পেয়েছি। তো এটা আশা করি ভবিষ্যতে আরো ভালো কিছু আপনার সাথে কানেক্টেড হয়ে আমি পাবো। সে কথাই আমি বলতে চাই, যারা এই ভিডিওটা দেখবেন, যে আপনারা যদি কেউ বাংলাদেশ থেকে ফরেক্স মার্কেটে রিয়েল ভাবে কাজ করতে চান, সেক্ষেত্রে স্যারকে ফলো করতে পারেন। প্লাস আপনাদের কাছের যদি কোনো সৌভাগ্য কোনো ব্যক্তি থাকে যে না ফরেক্স রিয়েল মার্কেটে কাজ করতেছে, তাদের সাথে যোগাযোগ রাখতে পারেন। এটা এজ এর উইশ, আপনাদের ইচ্ছা। তো থ্যাংক ইউ স্যার আমাকে মূল্যবান সময়টা দেওয়ার জন্য। ওকে শিমুল সাহেব, আসসালামু আলাইকুম। আপনাকে বিদায় দিলাম। আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন। হ্যাঁ, ওকে। ওকে, আর থ্যাংক ইউ স্যার। নুর ইসলাম সাহেব, নুরনাম সাহেব বলেন, আপনি দুইটা কথা বলেন। স্যার আসলে কথা বলতে গেলে শিমুল ভাই যে কথাটা বলছে, মূল্যবান একটা কথা বলছে, যে আসলে এটা শিখার বিষয়, লার্নিং দেন আর্নিং। আমরা যদি মার্কেটটা সঠিকভাবে শিখতে পারি, তখন এখান থেকে গেইন করা অবশ্যই সম্ভব, নিঃসন্দেহে। আলহামদুলিল্লাহ, আমরা শিখবো কার আসলে কাছে? সবাইকে শিখার চিনি জায়গাটা, না। এই জায়গাটা কোথায় বলেন তো? আমি কার কাছে যাব শিখতে? আমি যার কাছে যাই, $2,000 দিয়ে প্রথম একটা কোর্স করলাম, স্নাইপার কোর্স নাকি কয়। সেই বেটা ইংলিশে কি কইলো, হ্যাম ম্যাম ম্যাম বয়া থাকবে, এই জায়গায় যাবে, দিয়ে বক বক করে এক ভিডিও ধরিয়ে দিল, টাকা 2,000 দিয়ে দিলাম। এরপরে দেখি কিছুই নাই, বয়া থাই টেড নিলাম, $2,000 আরো খাইলাম। মানে আমার 4 গেল গা শেষ। এরপর আর 14 গোষ্ঠী সহ মাফ করে দিলাম জীবনের থেকে। এরপরে $1,000 দিয়ে আবার একটা কোর্স নিলাম। সেটা আবার কি, বিভিন্ন তারফার দিয়ে তারা দেখাইলো, অনেক ফ্যান ফলোয়ার, ভালো। গেলাম আরেক জালিয়াতির জায়গায় পড়ে আবার 1,000 খাইলাম। তার মানে কি, আমি ভাই কয় হাজার খাইলাম জানেন? এই $6,000 আমি খাইছি টোটালি। আমার গেছে স্যার 7,000 প্লাস। যাই হোক, আমি 6,000 খাইছি। খাওয়ার পরে আমার মনে এমন জিদ উঠছে, জাল্লা তুমি যদি পারো আমার টাকা দিবা, না দিলে আমি কামলা দিয়ে খাম, কিন্তু ফরেক্স মার্কেটে আমি যেন মেন্টর হতে পারি। আমি আবার আসিব ফিরে এই বাংলার ফরেক্স কমিউনিটিতে, হয়তোবা ট্রেডার নয়, মেন্টরের বেশে। এটা ছিল আমার সেদিনকার বলি। আর আমি সেদিনই আমার এই ইউটিউব চ্যানেল নাই, আমার যে ফেসবুক, ধরেন এই আইডিতে আমি এই যে জায়গায় দেখেন, আমি একটা জিনিস দেখাই আজকে, এই দেখেন, আমি যেটা দেখাইতে চাচ্ছি সেই গল্পের সেখান থেকে আমি আজকে কোন জায়গায় কি চিন্তা করছি দেখেন।
বলি, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, এই মার্কেট ঘুরে, খুব ভালো লাগে। মার্কেট যেমন ঘুরে না, এরাও ঘুরে। এই যে ফরেক্স সেন্টার বিডি, এটা হলো আমার ব্যক্তিগত একটা চ্যানেল। তখন আমি মনের কষ্টে, হাইরা, দুঃখে আমি এই ফরেক্স কমিউনিটির এই চেম্বার আবিষ্কার করছি। এই যে এটা ফরেক্স সেন্টার বিডি, এটা আমার চ্যানেল। দেখেন এখানে আমি কি করছি, আমি তখন গবেষণা করি যে বিষয় নিয়ে, সেটা হলো এই যে দেখেন এটা কি, এটা কি, এই যে মোস্তফা এফএক্স, এই যে আমি ইউরোইডি নিয়ে গবেষণা করি। দেখেন আমার মাথার উপরে এটা কি দেখা যায়, দেখছেন এটা কি, বলেন এটা কি? বাংলাদেশের পতাকা। আমি আমার সোনার বাংলার পতাকা। আমি আমার পতাকাকে কতটা সম্মান দিয়েছি বুঝছেন। আমি চাই যে আমি আমার এই দেশের পতাকাটা পৃথিবীর কাছে কোনোদিন উপস্থাপন করব, যে জন্য আমি নাম দিছি ফরেক্স সেন্টার বিডি। অর্থাৎ বাংলাদেশে না, এটা পুরা ফরেক্স জগতের সেন্টার হবে, যা হবে বাংলাদেশে। এটা আমার তখনকার নেশা ছিল। আজকে আপনাদের সামনে দুইজন যেহেতু আলাদা, দুই জগতে আছেন, তাই বললাম যেটা আমার তখন নেশা ছিল। জানি আমি পারবো না। আমি যদি চাই আল্লাহর কাছে ইন্দুর, আল্লাহকে আমারে কি দিব, বিলাই দিব? নুরুল সাহেব, ইন্দুর না দিলে আমার দিব তেলাপোকা। অর্থাৎ ইন্দুর বিলাই, ইন্দুরের তো ছোট দিব, কিন্তু ইন্দুরের চেয়ে বড় কিছু। অর্থাৎ আমি যা চাইছি তার চেয়ে বড় কিছু দিব না। আর আমি চাই যদি ডাইনোসর আমাকে দিতে হইলে হয় হাতি দিব, নাহলে ঘোড়া দিব, মানে বড় একটা কিছু দিতে হবে। ডাইনোসরের চেয়ে ছোট। আর ডাইনোসর তো বড় কিছু দিলে তো আলহামদুলিল্লাহ, এর তো আর কোনো কথাই নেই। কথাটা এরকম। তাহলে চাইতে কম, চাওয়াটা থাকতে হবে বড়, চাহিদা বড় থাকতে হবে। চাহিদা কম নাই। সো জাতির জন্য একটাই মেসেজ আমার পক্ষ থেকে, যে যেখানেই ফরেক্স করেন না কেন, যা কিছুই করেন না কেন, আসলে ফরেক্সটাকে আগে নিজে 10টা ট্রেড নেবেন, কেন সেখানে গেল এবং ওই 10টা ট্রেড আপনার প্রফিটে গেল কিনা। এটা না যাওয়া পর্যন্ত কেউ ট্রেডে লিগ্যালভাবে যাবেন না। এটা আমার রিকোয়েস্ট থাকবে ব্যক্তিগতভাবে। বিষ যতই আপনি পিপাসার্থ হন না কেন, যতই তৃষ্ণার্থ হন না কেন, আপনার সামনে বিষ নিয়ে আসলে আপনি জানতেছেন এটা বিষ, আপনি পিপাসার্থ, আপনি কিন্তু বিষ তখন জেনেও খাবেন না, আমি নিশ্চিত। ঠিক তেমনি ফরেক্স আপনার যত পিপাসা থাকুক, যত লাভ করার চেষ্টা থাকুক, চিন্তা থাকুক, ধ্যান ধারণা থাকুক, প্রপার না শিখে আপনি ট্রেডিং এর কাছেও যাবেন না। এই কথা বলে আজকে আমি আমার ক্লাস শেষ করলাম। সবাই ভালো থাকবেন। সে পর্যন্ত আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।